ওকে, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আপনারা? ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম পড়ালেখা কি একটু করতে পারছেন? একটু করে পড়ালেখাগুলো করতে হবে। কারণ কি আমরা প্রতিদিন ক্লাসে দেখা যাবে যে একটু করে এগিয়ে যাবো। আর এগিয়ে গেলে পড়ালেখাগুলো যদি শেষ না করেন এগুলো কিন্তু জমে যাবে, হ্যাঁ? আর একবার যদি জমে যায় এটা আপনার কাছে অনেক বোরিং লাগবে। দেখেন আজকে দিয়ে আমাদের নাম্বার 4 ক্লাস। যদি আমরা ক্লাস থেকে শুরু করি একবারে, ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করি তাহলে আজকে দিয়ে আমাদের 4র্থ ক্লাস। ঠিক আছে? 4র্থ ক্লাসে কিন্তু আমরা এখনো একটা সিবিএলএমও শেষ করি নাই। ঠিক আছে? এতটুকু স্লো আমরা পড়িয়েছি আপনাদের জাস্ট ইউজ টু হওয়ার জন্য, হ্যাঁ? বাট এরকম কিন্তু সবসময় থাকবে না। ঠিক আছে? দেখা যাবে যে একটু ফাস্ট হতে হবে, তাই না? আপনারা যেন একটু ফাস্ট হন এই জন্যই কিন্তু আমরা এই কয়েকদিন একটু স্লো পড়ালাম। বাট আজকে আমরা একটু পড়িয়ে দিব আপনাদের ফার্স্ট সিবিএলএমটা আজকে আমরা শেষ দিব, হ্যাঁ? কারণ আমাদের ইম্পর্টেন্ট যে টপিকসগুলো অনেক বেশি মানে বারবার রিপিট হবে এবং সব সময়ের জন্য ইম্পর্টেন্ট, মাস্ট নো ওই টপিকসগুলো আমরা বেশ স্লো পড়ছি। বাট এখন যে টপিকসগুলো আছে এগুলো কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনোটা মাস্ট নো, কোনোটা শুড নো, কোনোটা কুড নো। তাহলে আজকে আমরা হ্যালো আচ্ছা, আজকে আমরা শুরু করতেছি কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক থেকে, হ্যাঁ? কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক এটা আপনারা দিয়ে দেন শুড নো, হ্যাঁ? কুড নো দিলেও হবে, হ্যাঁ? শুড নোই দিয়ে দেন, হ্যাঁ? শুড নো যেটা আপনার জানা উচিত যে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কটা আছে। এই কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক বলতে নর্মালি আমরা যেটা বুঝি যে আমাদের যে বিভিন্ন আরটিও আমরা পড়বো অথবা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোভাইড করি এবং কি অ্যাসেসমেন্ট সেন্টার হিসাবে যে অর্গানাইজেশনগুলো কাজ করে, হ্যাঁ? ওই অর্গানাইজেশনগুলোর একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করতে হবে। এই যে অর্গানাইজেশনগুলো নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন হবে, এই কোয়ালিটি মেনটেনের জন্য নির্দিষ্টভাবে প্রত্যেকটা অর্গানাইজেশনকে ইন্টারনাল অডিট এবং কি এক্সটার্নাল অডিটের মাধ্যমে এই কোয়ালিটিগুলো ইনশিওর করতে হবে। তার মানে ইন্টারনাল অডিট মানে আমার যে রিকোয়ারমেন্টগুলো দরকার ছিল অ্যাক্রিডিটেশনের জন্য ওই রিকোয়ারমেন্টগুলো আছে কিনা, মানে প্রতিষ্ঠান নিজেই কি করবে, অডিট করবে। এরপরে এনএসডি থেকে বা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকেও মাঝে কি হবে, এক্সটার্নাল অডিটের জন্য লোক যাবে, তারা যে অডিট করবে। দুইটা অডিট কম্পেয়ার করলে বোঝা যাবে যে আমার এই ট্রেনিং সেন্টারটা আসলেই কি স্ট্রেংথ কতটুকু আছে, এর উইকনেস কি আছে, কি ইমপ্রুভ করা সম্ভব, হ্যাঁ? তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের ট্রেনিং অর্গানাইজেশনের স্ট্রেংথ আমরা বের করব, উইকনেস আমরা বের করব, তারপরে কোন জায়গায় আমার ইমপ্রুভমেন্ট দরকার আছে ওই জায়গাগুলো নিয়ে আমি কাজ করব, তাহলে আমাকে অবশ্যই কি কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের ভিতর দিয়েই কাজটা করতে হবে। আর কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মেজর অবজেক্টিভ হচ্ছে 4টা। নিচে অবজেক্টিভগুলো দেওয়া আছে, ঠিক আছে? মেজর অবজেক্টিভ হচ্ছে 4টা। কি অবজেক্টিভ? অ্যাসিউরিং দ্য ক্লায়েন্ট অ্যান্ড অর্গানাইজেশন দ্যাট ইউজ দ্য credential assessment that training institute follow the quality criteria and standard। তার মানে যে অর্গানাইজেশনটার মাধ্যমে আমরা সার্টিফিকেট নিচ্ছি, অ্যাসেসমেন্টের সার্টিফিকেট নিচ্ছি, সেই অর্গানাইজেশনের অবশ্যই কি কোয়ালিটি ক্রাইটেরিয়া এবং স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে তার রেগুলারই তার ইমপ্রুভমেন্ট, তার স্ট্রেংথ, তার উইকনেস, এই বিষয়গুলো তাকে রেগুলার কি অডিটের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? তার 2 ধরনের অডিটই কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে ইন্টারনাল অডিট যেটা কি ইনস্টিটিউশন নিজে করবে, আরেকটা হচ্ছে কি এক্সটার্নাল অডিট যেটা কি বাহির থেকে টিভি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা এনএসডির কর্তৃপক্ষ কি মাঝে যদি যে করে সেটা করবে, ঠিক আছে? তাহলে তাকে স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া কোয়ালিটি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, স্ট্যান্ডার্ড থাকতে হবে। তারপরে ইনশিওরিং ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট ফর অল ক্লায়েন্ট অ্যান্ড অর ট্রেনি হু ইউজ দেয়ার সার্ভিস। মানে যে সকল ইনস্টিটিউটে
যে ট্রেনিগুলো আছে মানে এই সকল ইনস্টিটিউটে যে ট্রেনিগুলো আছে অথবা যারা এখানে শিখতে যায় তারা যেন একদম ফেয়ার এবং কি ইকুইটেবল মানে ব্যবহার তাদের কাছ থেকে পায়, কোনো আনফেয়ার কন্ডিশনে তারা যেন না পড়ে। অর্থাৎ তাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশনটা এমন হবে যে প্রত্যেকটা স্টুডেন্টকে তারা সমান দৃষ্টিতে দেখবে, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে তারা ফেয়ার বিহেভ করবে। তারপর ইমপ্রুভ দ্য প্রবাবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অ্যান্ড ফ্যাসিলিটি দ্য ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন, মানে এমনভাবে কোয়ালিফিকেশনগুলো এবং ফ্যাসিলিটিসগুলো তৈরি করবে যেন এটা কি ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়। প্রমোট দ্য কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ফেয়ার অ্যান্ড কি ক্রেডিবল অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ড, তার মানে তাকে এমনভাবে কনসিস্টেন্টলি কাজ করতে হবে যে সে যে অ্যাসেসমেন্টগুলো কন্ডাক্ট করতেছে সেই অ্যাসেসমেন্টগুলো যেন ফেয়ার হয় এবং বিশ্বাসযোগ্য হয়। ঠিক আছে, এই চারটা জিনিস হচ্ছে কি মেইন অবজেক্টিভ কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের। আর কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে ইনস্টিটিউশনগুলো থেকে বিভিন্নভাবে মানে ওইখান থেকে স্টাডি করতেছি ওই ইনস্টিটিউশনগুলার কোয়ালিটি, ওই ইনস্টিটিউশনগুলার স্ট্রেংথ, উইকনেস এবং ইমপ্রুভমেন্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে যেখানে কি আমরা করি এক্সটার্নাল এবং ইন্টারনাল অডিটের মাধ্যমে। ঠিক আছে, ক্লিয়ার তো এটা কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কটা? স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আরেকটা জিনিস আছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, হ্যাঁ, আরটিও। এরপরটা কি রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন বলতে আমরা সিম্পলি যেটা বুঝি সেটা আমরা আগে বলি রেজিস্টার্ড ট্রেনিং। ঠিক আছে, রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন বলতে বোঝাচ্ছি যে সকল ট্রেনিং অর্গানাইজেশনের বাংলাদেশ কারিগরি টেকনিক্যাল এডুকেশন বোর্ড অথবা কি ন্যাশনাল কি আমাদের এনএসডি এর মানে কি আছে অ্যাক্রিডিটেশন আছে, তাদেরকে আমরা কি বলবো রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন বলবো। ঠিক আছে, স্কিল ট্রেনিং প্রোভাইডার একটা টার্মস আপনারা শুনছেন না, এনএসডি থেকে যারা সার্টিফিকেট নেয় তাদেরকে বলা হয় এসটিপি, হ্যাঁ, স্কিল ট্রেনিং প্রোভাইডার। ক্লিয়ার আপনারা? যদি এনএসডি থেকে সার্টিফিকেশন নেয় তাহলে তাকে বলা হবে কি স্কিল ট্রেনিং প্রোভাইডার, আর যদি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে নেয় তাহলে তাকে বলা হবে আরটিও। ওকে, তাহলে আরটিও হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশনের কি আছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কি আছে অনুমোদন আছে। অথবা যদি এসটিপি বলে, এসটিপি হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেটা কি বাংলাদেশ কি এনএসডি এর কি আছে অ্যাক্রিডিটেশন আছে। তাহলে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন বা আরটিও ইজ এ ট্রেনিং অর্গানাইজেশন রেজিস্টার্ড অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড দ্যাট ক্যান বি ডেলিভার্ড ন্যাশনালি রিকগনাইজড কোয়ালিফিকেশন। RTO is a technical and vocational education and training organization that provide the student with the training and that result the qualification and statement of attainment। আচ্ছা, এই শব্দটা মনে রাখতে হবে, স্টেটমেন্ট অফ অ্যাটেনমেন্ট। আরেকটা হচ্ছে ন্যাশনাল কোয়ালিফিকেশন। আপনারা যখন ওই কার্ডস কপি তৈরি করবেন, কার্ডস কপি বলতে আমরা বোঝাচ্ছি রেজাল্ট কপিটা দেয় না, মানে স্টুডেন্ট কপি একটা দিয়ে দেয়, এটাকে আমরা ওখানে লেখা থাকে কার্ডস কপি। ঠিক আছে, আমাদের যে কার্ডস কপিটা দেয় ওই কার্ডস কপির ভিতরে আপনারা হয়তো ফলো করছেন যে যদি আপনি কম্পিটেন্ট হন তাহলে আপনাকে এনসি দেয়, ঠিক আছে, ন্যাশনাল সার্টিফিকেট দিবে, হ্যাঁ। আর যদি আপনি হন, আপনার যদি কোনো জায়গায় রিঅ্যাসেসমেন্ট দেওয়ার দরকার পড়ে অথবা নট ইয়েট রিঅ্যাসেসমেন্ট দেওয়ার দরকার পড়ে, রিঅ্যাসেসমেন্টের জন্য আপনাকে কি দেয় এই যে স্টেটমেন্ট অফ অ্যাটেনমেন্ট, ঠিক আছে, SOA দেয়, স্টেটমেন্ট অফ অ্যাটেনমেন্ট, এই শব্দটা মনে রাখতে হবে। ঠিক আছে, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাটেনমেন্ট, এটা কার্ডস কপির একটা গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ। যাদের বিশেষ করে থাকবে রিঅ্যাসেসমেন্ট থাকবে কোনো একটা টপিকস, আপনি রিটেনে পাস করছেন বা ডেমনস্ট্রেশন ভালো করেন নাই, তাহলে ডেমনস্ট্রেশন আপনাকে রিঅ্যাসেসমেন্ট দিতে হবে, তখন আপনাকে এই যে SOA দিবে। SOA মানে হচ্ছে স্টেটমেন্ট অফ কি অ্যাটেনমেন্ট,
তার মানে আপনি যে পরীক্ষা অ্যাটেন্ড করছেন এই জিনিসগুলো সমস্যা ছিল ওইগুলো ওখানে স্পেসিফিকভাবে লেখা থাকবে। এবং আপনি যদি রিঅ্যাসেসমেন্ট দেন তাহলে এই কার্ডস কপি জমা দিয়ে দিতে হবে। কার্ডস কপি যদি জমা দিতে না পারেন তাহলে আপনাকে কি ফুল অ্যাসেসমেন্টটাই আবার দিতে হবে। ক্লিয়ার তো এটা? জি স্যার। ওকে, এরপরে দেখেন বেনিফিট অফ ট্রেনিং উইথ দ্য কি রেজিস্টার্ড অর্গানাইজেশন কি আরটিও। আরটিওতে ট্রেনিং করার সুবিধাটা কি? আরটিওতে ট্রেনিং করার সুবিধা হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে আপডেট নলেজ, ঠিক আছে, নলেজটা আপডেট থাকে। আর এমপ্লয়ি পারফরমেন্স যথেষ্ট বেটার থাকে। তারপর কি রিটার্ন টু ইনভেস্টমেন্ট, আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা কি রিটার্নটা আসার সম্ভাবনা থাকবে, কারণ আপনি ভালো করে কাজটা শিখতে পারবেন। তাহলে আপনি যদি আরটিও টাইপের ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেন সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে যে আপনি যে নলেজটা আর্ন করবেন সেই নলেজটা অনেক আপডেটেড নলেজ হবে। এবং কি আপনার যে পারফরমেন্স মানে ওইখানে যে এমপ্লয়িগুলো আছে তাদের পারফরমেন্স আপনার জন্য খুব সুইটেবল হবে, ঠিক আছে, প্রফেশনাল পারফরমেন্স থাকবে তাদের। কারণ এখানে বারবার এক্সটার্নাল ইন্টারনাল কি হচ্ছে, এক্সটার্নাল ইন্টারনাল অডিট হচ্ছে। এবং তাদেরকে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য তারপরে ইকুইবিলিটি অ্যান্ড ফেয়ারনেস মেনটেন করার জন্য রেগুলারই ট্রেনিং করানো হচ্ছে। তার মানে তাদের প্রফেশনালিজম নর্মালি কি নন আরটিও রিলেটেড অর্গানাইজেশনের প্রফেশনালিজমের যে ভালো হওয়ার কথা, যদি বাস্তবে সব কিছু হয়ে থাকে। অনেক সময় তো বাংলাদেশে সব কিছুই কি নামে আছে কামে কিছুই নাই, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে বিষয় আলাদা, ঠিক আছে। বাট এরকম যদি না হয়, যেটা আমরা বলছি সেটাই যদি করি, তাহলে অবশ্যই আরটিওতে ট্রেনিং করাটা অন্য যে কোনো জায়গায় ট্রেনিং করার চেয়ে বেশি ইফেক্টিভ। তাহলে তিনটা বেনিফিট। এক নম্বর হচ্ছে আপডেট স্কিল শেখা যায়, এমপ্লয়ি পারফরমেন্স খুব ভালো হবে, আর রিটার্ন অন ইনভেস্টমেন্টটা রিটার্ন মানে যে টাকাটা আমরা ইনভেস্ট করবো সেটা কি এক হিসাবে রিটার্ন চলে আসবে। ওকে, নেক্সট ওয়ান দেখেন অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। আমাদের টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে অথবা কি এনএসডি বা আমরা যদি বলি স্কিল বেসড এডুকেশনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম অ্যাপ্রেন্টিসশিপ। হ্যাঁ, অ্যাপ্রেন্টিসশিপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম। তাহলে এটা মাস্ট নো, এটা শিখতেই হবে। ওকে, তাহলে অ্যাপ্রেন্টিসশিপ বলতে আসলে আমরা কি বুঝি? দেখেন, বেশিরভাগ জায়গাতে আমাদেরকে ম্যাক্সিমাম জায়গায় বিশেষ করে এই টেকনিক্যাল নলেজগুলোর ক্ষেত্রে আমাদেরকে এরকম বেশি করা হচ্ছে। কি করা হচ্ছে? যে আমি একটা কাজ শিখতেছি, এই কাজের জন্য আমাকে আবার কি দেওয়া হচ্ছে? আমি যে শিখতেছি একজন স্কিলড ওয়ার্কারের সাথে কাজ করতে শিখতেছি, আবার এই কাজের জন্য আমাকে একটা বেনিফিটও দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা দেখেনি যে বিভিন্ন প্রজেক্টের আন্ডারে কাজ করতেছি, অথবা টিআইসিগুলোতে যেমন বিভিন্ন রকম আমাদের যে টিআইসিগুলো আছে, এই টিআইসিগুলোতেও কী করা হয়? বিভিন্ন রকম ইন্ডাস্ট্রির সাথে রিলেট করে ওই ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ট্রেনিং নেওয়া হয়। তাদেরকে ট্রেনিং করানোর পরে সরাসরি ওই ইন্ডাস্ট্রিগুলোতে নিয়োগ দেওয়া হয়। যেমন বিসিআইসির এরকম অর্গানাইজেশন আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে বিসিআইসির অর্গানাইজেশনে কী করবে, বিসিআইসি প্রতিষ্ঠানগুলোতে যে টাইপের লোক লাগবে ওই লোকগুলাকে ওইভাবে ট্রেন আপ করে। ইলেকট্রিশিয়ান লাগে, ঠিক আছে, প্লাম্বার লাগে, বিভিন্ন রকম লোক লাগে। এই লোকগুলাকে তারা কি মানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ায়, তারপরে সরাসরি চাকরিতে নিয়োগ দিয়ে দেয়। এটা এক ধরনের কি অ্যাপ্রেন্টিসশিপ। আবার আমরা অ্যাসেট প্রজেক্টের আন্ডারে, বিভিন্ন প্রজেক্টের আন্ডারে কী করতেছি, কোর্স করে আবার কি কোর্স শেষে আবার আমাদেরকে 8 থেকে 12,000 টাকাও দিয়ে দিচ্ছে। তাহলে আমি তো কোর্সও করতেছি ফ্রি, আমাকে কাজও শিখতেছি, স্কিলও হচ্ছে, আবার সাথে সাথে আমাকে কি টাকা পয়সাও দিয়ে দিচ্ছে। এই যে এই টাইপের জিনিসগুলো হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। আবার আপনারা অনার্সের পরে অনেকে ইন্টার্ন করেন না, অনেকে ইন্টার্ন করে, এমবিবিএসরা চিন্তা করেন অনার্সের পরে কি করে, ইন্টার্ন করে না, ব্যাচেলার শেষ করার পরে ইন্টার্ন করে 1 বছর। এই ইন্টার্নিং সময় কিন্তু তাদেরকে কি একটা প্রাইজ মানি বা হ্যান্ড ক্যাশ ধরাই দেওয়া হয়, ঠিক আছে। এইটা কিন্তু তাদের জন্য অ্যাপ্রেন্টিসশিপ। তাহলে সহজ কথা, অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে লার্ন বাই ডুইং। আপনি একজন স্কিলড ওয়ার্কারের সাথে কাজ করে যে জিনিসগুলো আপনি শিখবেন সেটাকে আমরা অ্যাপ্রেন্টিসশিপ বলা হয়। যেমন আপনি অ্যাজ ফর এক্সাম্পল ধরেন আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে
যে কোনো মেশিন অপারেটর হিসাবে কাজ করতে চান, কিন্তু আপনাকে কি অপারেটর হিসাবে নিবে? প্রথমে আপনাকে কাজ করতে হবে হেল্পার হিসাবে। হেল্পার হিসাবে কাজ করে আস্তে আস্তে যখন কাজটা শিখবেন, তখন আপনি ধীরে ধীরে কি অপারেটর হতে পারবেন। একই বিষয় আপনি গাড়ির ক্ষেত্রে চিন্তা করেন, যারা গাড়ির হেল্পার, ঠিক আছে, কন্ডাক্টর, এরাই কিন্তু একসময় কি হয়, আস্তে আস্তে থাকতে থাকতে ড্রাইভার হয়ে যায়। এটা কিন্তু এক ধরনের অ্যাপ্রেন্টিসশিপ। তার মানে আপনি করতে করতে কোনো কাজ যদি শিখেন এবং সেখান থেকে যদি আপনি একটা বেনিফিট পান, বেনিফিটটা সবসময় যে পেতে হবে বিষয় এটা না, ঠিক আছে। আপনার যদি নিজের টাকা না লাগে, এটাই বেনিফিট। আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, এখানে আপনার নিজের পয়সা খরচ করতে হয় নাই, এটাই বেনিফিট, এটাই অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। আবার নিজের পয়সা খরচ করতে হয় না, আপনি উল্টা পয়সা পাইছেন, এটা আপনার জন্য কি এক্সট্রা সুবিধা, ঠিক আছে। এটাও অ্যাপ্রেন্টিসশিপের ভিতরেই কি পড়বে। ওকে, তাহলে অ্যাপ্রেন্টিসশিপ কি? সহজ কথায় লার্ন বাই ডুইং, ঠিক আছে। তো এখানে আপনি যে কোনো রকম কাজ যদি আপনি করতে করতে শিখেন, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। এখানে যেমন বলা হয়েছে দ্য অ্যাপ্রেন্টিসশিপ মেথড অফ ট্রেনিং, এটা একটা ট্রেনিংয়ের একটা মেথড উইথ স্কিল্ড ওয়ার্কার, মানে যে কোনো মানে স্কিল্ড ওয়ার্কারের সাথে পাসিং অন ক্রাফট নলেজ টু অ্যানাদার ইজ অলমোস্ট অ্যান ওল্ড অ্যাজ এ কি রেকর্ডেড হিস্ট্রি। মেইন কথা হচ্ছে কোনো স্কিল্ড ওয়ার্কারের সাথে থেকে থেকে আপনি যদি কোনো স্কিল অর্জন করেন, সেই অর্জনটাকে যে প্রসেস, সেই লার্নিং যে প্রসেস বা ট্রেনিং যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি অ্যাপ্রেন্টিসশিপ। আচ্ছা, অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা হচ্ছে কম্পোনেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ। 8টা এসেনশিয়াল কম্পোনেন্ট আছে। 8টা এসেনশিয়াল কম্পোনেন্ট কি, নামগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন। প্রথম হচ্ছে স্ট্রাকচার ট্রেনিং। তার মানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা সাধারণ ট্রেনিং না, এই ট্রেনিংটা একেবারে কি কম্বাইন্ড সুপারভাইজ স্ট্রাকচার অন জব ট্রেনিং। হ্যাঁ, স্ট্রাকচার অন জব ট্রেনিং মানে কাজ করতে করতে আপনাকে শিখতে হবে, কাজের মধ্যে এসে শিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা সুপারভাইজ ট্রেনিং, এটা কি স্ট্রাকচার ট্রেনিং। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা কি সুপারভাইজ ট্রেনিং এবং স্ট্রাকচার অন জব ট্রেনিং। আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে আপনাকে যদি কেউ পেমেন্ট করে, এই পেমেন্টটা কে করবে জানেন? এমপ্লয়ার করবে, যে আপনাকে নিয়োগ দিয়েছে সেই করবে। হ্যাঁ, স্পন্সার্ড বাই, এইটা স্পন্সার্ড কে করে? স্পন্সার্ড বাই এমপ্লয়ার টাকাটা দিতে পারে আপনাকে, এমপ্লয়ার অ্যাসোসিয়েশন অর লেবার ম্যানেজমেন্ট গ্রুপ আপনাকে এই সুবিধাগুলো দিতে পারে। দ্যাট দে হ্যাভ অ্যাবিলিটি টু হায়ার অ্যান্ড ট্রেন ইন এ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ঠিক আছে। এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইজ দ্য মোস্ট বেসিক রিকোয়ারমেন্ট ফর এনি অ্যাপ্রেন্টিসশিপ। উইদাউট দ্য জব দেয়ার ইজ নো অন দ্য জব ট্রেনিং। তারপর বলছে অন দ্য জব ট্রেনিং দে রিপ্রেজেন্ট অ্যাপ্রক্সিমেট 90% অফ দ্য প্রোগ্রাম, ঠিক আছে। তার মানে অন দ্য জব ট্রেনিং অবশ্যই করতে হবে এবং এটা সুপারভাইজ ট্রেনিং হতে হবে, কোনো স্কিল্ড পার্সনের সুপারভাইজেই ট্রেনিংটা দিতে হবে। এরপর স্কিল ট্রেনিং দিতে হবে, ঠিক আছে। এখানে কি বলছে? দ্য কন্ট্রাক্ট ট্রেনিং বোথ অন দ্য জব রিলেটেড টু দ্য ইনস্ট্রাকশন ডিফাইন্ড বাই দ্য ইন্ডাস্ট্রি। তার মানে অন দ্য জব ট্রেনিং স্কিল্ড ওয়ার্কারের সাথে রেখে তাকে ইন্ডাস্ট্রিতেই এই ট্রেনিংটা দিতে হবে। তার মানে আপনি গার্মেন্টসে হেল্পার হিসেবে কাজ শুরু করেই কি করতে পারবেন, ঠিক আছে, গার্মেন্টসের অপারেটর হইতে পারবেন। তারপরে কি অ্যাপ্রেন্টিসশিপের একটা ল থাকবে। তাহলে 1 নম্বর গেল কি স্ট্রাকচার ট্রেনিং, 2 নম্বর গেল স্কিল ট্রেনিং, 3 নম্বর গেল অ্যাপ্রেন্টিসশিপ ল। মানে অ্যাপ্রেন্টিসশিপ যে আপনি করবেন এটার পিছনেও কতগুলো ল থাকবে, ঠিক আছে। এমনি এমনি আপনাকে একজন নিবে বিষয়টা এরকম না, ঠিক আছে। এর পিছনে ল থাকবে। অ্যাপ্রেন্টিসশিপ ল এর ভিতর কি থাকবে? আপনি কয় মাস, সারা জীবন কি এরকম হেল্পার হিসেবে থাকবেন নাকি? সারা জীবন আপনি শিখবেন নাকি? আপনার ট্রেনিংয়ের অবশ্যই একটা লেন্থ থাকবে, ঠিক আছে। টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন, তারপর সুপারভিশন অফ দ্য অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রোপ্রিয়েট রেশিও অফ অ্যাপ্রেন্টিস টু রেগুলার ওয়ার্কার। মানে আপনি 100 জন লোক নিচ্ছেন অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে, একজনেরও কর্মক্ষেত্রে পাঠাচ্ছেন না, তাহলে তো হবে না। আপনি 10 জন নেবেন, 10 জন 5 জনকে পাঠাবেন, 5 জনকে কি আরও স্কিল করার জন্য রাখবেন, ঠিক আছে। যারা স্কিলড হবে তারা এই রেশিওটা ঠিক রাখতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসিডিউর। হ্যাঁ, অ্যাপ্রেন্টিসশিপ সিলেকশনের জন্য আপনি ভাইবা নিতে পারেন, পরীক্ষা নিতে পারেন, ঠিক আছে। বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে কারা আপনার অ্যাপ্রেন্টিসশিপ হবে, তো সেই অ্যাপ্রেন্টিসশিপের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে রেগুলার রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে হবে। শুধু তাদেরকে শিখাইলে হবে না, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে।
আচ্ছা, ক্রেডেনশিয়াল মানে আপনি অ্যাপ্রেন্টিসশিপ মেনটেন করতেছেন, বাট এটা মনে রাখতে হবে যে অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং তারা করতেছে তাদেরকে অবশ্যই কি ক্রেডেনশিয়ালিটি থাকতে হবে। তার মানে কি সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে। শুধু ট্রেনিং দিয়ে ছেড়ে দিলেন বিষয়টা এরকম না, ঠিক আছে? তাকে একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করতে হবে যেন এটা সে রিকগনাইজড হয়, ঠিক আছে? তা সে যে ট্রেনিংটা আপনার এখানে করছে এই ট্রেনিংটার একটা প্রায়োরিটি থাকে, একটা রিকগনাইজেশন থাকে, একটা ভ্যালিডিটি থাকে, একটা অথেন্টিসিটি থাকে। তারপর নেক্সট মানে ইনভেস্টমেন্ট অফ ট্রেনিং। প্রত্যেকটা ট্রেনিংয়ে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হয়, ঠিক আছে? অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম স্পন্সর কিছুই, ওই যে আপনি যে যাচ্ছেন আসতেছেন টাইম ইনভেস্ট করতেছেন, এটাও একটা ইনভেস্টমেন্ট, তাই না? এরকম কিছু ইনভেস্টমেন্ট কি করতে হবে, ইনভেস্টমেন্ট দুই পক্ষই করবে। যে অ্যাপ্রেন্টিক হিসেবে কাজ করবে সেও করবে, আর যে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে নিয়োগ দিবে তাদেরও কি ইনভেস্টমেন্ট থাকবে। তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে তারা কি অ্যাপ্রেন্টিসশিপ অবস্থায় তার নাস্তা করানো, তার আসা যাওয়ার ভাড়া দেওয়া, বিভিন্ন রকম ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট সব কিছু কি তাদের খরচের ভিতর থাকবে। আর সে কি টাইম ইনভেস্ট করতেছে এখানে, তাই না? তার নলেজ ইনভেস্ট করতেছে এখানে, কিছু একটা ইনভেস্টমেন্ট থাকবে। আর্ন অ্যান্ড লার্ন, ঠিক আছে? সেইখানে ইনকামও করবে, তার সাথে সাথে কি শিখবেও, ঠিক আছে? আপনি ওই যে কোনো জায়গা আপনি যখন অ্যাসেট প্রোগ্রামের আন্ডারে কাজ করছেন আপনি আর্নও করছেন লার্নও করছেন, ঠিক আছে? কিছু আর্ন করছেন কিছু লার্ন করছেন, এই পদ্ধতি অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপে থাকতে হবে। সুপারভাইজ ট্রেনিং, অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে একজন দক্ষ সুপারভাইজার থাকবে, যে এই কাজে দক্ষ, সবসময় এই কাজগুলো করে, ওনার কাজ দেখে দেখে ওনার সাথে কাজ করে করে যারা অ্যাপ্রেন্টিক হিসেবে যাবে তারা কি এই কাজগুলো শিখবে। তারপর অ্যাপ্রেন্টিক একটা কন্ট্রাক্টও থাকবে, একটা ফর্মাল একটা কন্ট্রাক্ট থাকবে যে আপনি অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য এখানে জয়েন করতেছেন, এত মাস কাজ করবেন, এরপর আপনাকে এই জায়গায় নিয়োগ দেবে, ঠিক আছে? এমনি আপনি উল্টাপাল্টা টাইম নষ্ট করবেন বিষয় এরকম না, ঠিক আছে? তাহলে এখানে 8টা কি আছে, কম্পোনেন্ট আছে। এই 8টা কম্পোনেন্ট আপনি মনে রাখবেন। এখানে এস দিয়ে আছে 3টা, একটা হচ্ছে স্ট্রাকচার ট্রেনিং, স্কিল ট্রেনিং, আরেকটা হচ্ছে, এগুলো এলোমেলো হলে সমস্যা নাই, শুধু মনে রাখতে হবে স্ট্রাকচার ট্রেনিং, স্কিল ট্রেনিং আর কি সুপারভাইজ ট্রেনিং, এই 3টা হচ্ছে এস দিয়ে। তারপর এ দিয়ে আছে 2টা, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ল, আরেকটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট। ল এবং কন্ট্রাক্ট কাছাকাছি, এই 2টা মনে রাখবেন, ঠিক আছে? তারপরে সিআইই, সিতে হচ্ছে ক্রেডেনশিয়াল, আইতে হচ্ছে ইনভেস্টমেন্ট, আইতে হচ্ছে কি আর্ন অ্যান্ড লার্ন। যেভাবে হোক এই 8টা অংশ কি মনে রাখতে হবে। মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে এস দিয়ে আছে 3টা, এ দিয়ে আছে 2টা, আর বাকি 3টা হচ্ছে সিআইই বা আইসিই, যেটা আপনি মনে রাখেন। ক্লিয়ার তো? স্যার ওকে, এরপর দেখেন রিকগনাইজ প্রায়র লার্নিং। হ্যাঁ, রিকগনাইজ প্রায়র লার্নিং আরপিএল অলরেডি। স্যার 8 নাম্বারটা একটু ক্লিয়ার না স্যার, 8 নাম্বারটা। আচ্ছা, 8 নাম্বারটা হচ্ছে কি অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট। হ্যাঁ, আপনি যখনই কাউকে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে নেবেন তার সাথে আপনার একটা কি, আমরা যখন বাড়ি ভাড়া নেই তখন একটা কন্ট্রাক্ট করি না বাড়িওয়ালার সাথে, মানে আমাদের একটা কি থাকে, কন্ট্রাক্ট থাকে। ঠিক অ্যাপ্রেন্টিসশিপ আপনি যখন নিবে তখন একটা কি কন্ট্রাক্ট করে নিতে হবে, যে বলছে কি অ্যাপ্রেন্টিসশিপ ইজ এ ট্রেনিং স্ট্র্যাটেজি দ্যাট কি ইনভলভস এ উইথ রিটেন অ্যাগ্রিমেন্ট। তার মানে এটার এখানে একটা কি থাকবে, রিটেন অ্যাগ্রিমেন্ট থাকবে, অর কন্ট্রাক্ট বিটুইন অ্যাপ্রেন্টিস অ্যান্ড এমপ্লয়ার এবং অ্যাপ্রেন্টিসের মধ্যে একটা রিটেন অ্যাগ্রিমেন্ট থাকবে। এই অ্যাগ্রিমেন্টটাকে আমরা কি বলতেছি, কন্ট্রাক্ট বলতেছি। ক্লিয়ার হয়েছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ওকে, দেখেন রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং, এটা কিন্তু আরেকটা মজার বিষয়। এটা শুধুমাত্র ব্যবহার করা হয় আমাদের এই যে স্কিল বেসড ট্রেনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? অন্য কোনো ক্ষেত্রে কখনোই রিকগনাইজ প্রায়র লার্নিং ব্যবহার করা হয় না, শুধুমাত্র অ্যাকসেপ্ট আমাদের এই ইয়ার ক্ষেত্রে, স্কিল বেসড ট্রেনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? আর কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, সেটা আলাদা বিষয়, সেটা কোনো অবদানের স্বীকৃতি হিসাবে দেওয়া হয়, ঠিক আছে? সে ডক্টরেট ডিগ্রি করে নাই, বাট সে যে কাজ করছে সেই কাজের সম্মানস্বরূপ তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলো আলাদা। আর আরপিএল বিষয়টা কি আলাদা। আরপিএল বিষয় হচ্ছে একজন লোক অনেক বছর ধরে সুইং মেশিনে কাজ করে, তাহলে সুইং মেশিন অপারেটর হিসাবে
তার কি আছে, দক্ষতা আছে, অনেক দক্ষতা আছে, বাট এই যে তার দক্ষতা আছে এটার কোনো স্বীকৃতি নাই, এটার কোনো সার্টিফিকেট নাই। তাহলে সে যদি এই দক্ষতার একটা সার্টিফিকেট পেত, তাহলে এই দক্ষতাটা সে সব জায়গায় শো করতে পারতো। আরপিএল হচ্ছে এই জিনিসটাই, যে কারোর যদি কোনো বিষয়ে দক্ষতা থাকে, ওই বিষয়ে তার দক্ষতার একটা পরীক্ষা নিয়ে ওই দক্ষতাটাকে স্বীকৃত করে দেওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে আরপিএল এর মূল উদ্দেশ্য। দেখেন আরপিএল এ কি বলতেছে, আরপিএল এর সেকেন্ড প্যারাটা যদি আমরা পড়ি, এখানে কি বলতেছে, আরপিএল বলতে বোঝাচ্ছে রিকগনাইজ প্রায়র লার্নিং। হ্যাঁ, রিকগনাইজেশন প্রায়র লার্নিং ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু হ্যাভ দ্য কারেন্ট স্কিল, মানে আমার যে কারেন্ট স্কিল আছে, কারেন্ট স্কিল অ্যান্ড নলেজ অ্যাসিস্ট, আমি আমার কারেন্ট স্কিল এবং কারেন্ট নলেজটাকে অ্যাসিস্ট করতে পারবো বাই রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, আরটিওর। ঠিক আছে, রিগার্ডলেস অফ হোয়ার অ্যান্ড হোয়েন দ্য লার্নিং occur to see if they meet current industry standard. RPL assessment recognize the skill of knowledge no matter how, when and where the learning occurred. তার মানে আপনি কোথায়, কখন, কিভাবে, কবে, কোন পদ্ধতিতে শিখছেন, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি এই বিষয়ে দক্ষ, এটার একটা পরীক্ষা হবে, পরীক্ষার উপর বেস করে যদি আপনি আসলেই দক্ষ হয়ে থাকেন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেন, তাহলে আমরা আপনাকে একটা সার্টিফিকেশন দিয়ে দিবে, এনএসডি একটা সার্টিফিকেট দিয়ে দিবে। এনএসডি সার্টিফিকেট মানে কি, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট। ন্যাশনাল স্কিল সার্টিফিকেট মানে এটা সারা বাংলাদেশের রিকগনাইজ সার্টিফিকেট। আরপিএল ক্লিয়ার তো? আচ্ছা, আরপিএল এর বেনিফিটগুলো কি হবে, খুব সিম্পল আমরা বুঝতে পারতেছি। আরপিএল যদি আমরা ব্যবহার করি কি হবে, স্টুডেন্ট ক্যান ফিনিশ দেয়ার কোর্স আর্লিয়ার, মানে আরপিএল এর কারণে আমার যদি কোনো একটা দক্ষতা প্রিভিয়াসলি থেকে থাকে, ওই দক্ষতার জন্য আমাকে আবার নতুন করে অনার্স করতে হবে না, নতুন করে পড়ালেখা করতে হবে না, ওই দক্ষতার উপর ভিত্তি করে আমি সার্টিফিকেট পাবো। তার মানে কি, কোর্সগুলো দ্রুত শেষ হয়ে যাবে। স্টাডি লোড অ্যান্ড কস্ট আর রিডিউস। ঠিক আছে, আমাকে যদি নতুন করে পড়াতে হতো তাহলে স্টাডি লোড হইতো, আবার কি এখানে একটা কস্টিংয়ের বিষয় থাকতো, এটা কিছুটা কমে যাচ্ছে। স্টুডেন্ট ক্যান টেক দ্য অ্যাডিশনাল স্টাডি লোডিং দেন সেকেন্ড কোয়ালিফিকেশন। যার যেহেতু আরপিএল এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে সে সার্টিফিকেশন পেয়ে যাচ্ছে, সে এই সময়টা, যে সময়টা সে ওই কাজে নষ্ট করতো, এই সময়টা সে অন্য আরেকটা সেকেন্ড কোয়ালিফিকেশন অর্জনের জন্য সময়টা দিতে পারবে। বাই আইডেন্টিফাই দ্য ইন্ডিভিজুয়াল কারেন্ট কম্পিটেন্স, প্রত্যেকেই কী করতে পারে, তার বর্তমান কারেন্ট কম্পিটেন্সিটা যাচাই করতে পারে আরপিএল এর মাধ্যমে। আচ্ছা হাবিব সাহেব, আপনি বারবার বের হয়ে যাচ্ছেন, আবার ঢোকার জন্য আপনার পারমিশন কেন লাগতেছে আমি বুঝতেছি না তো। পারমিশন তো লাগার কথা না, একবার ঢুকলে পরে ঢুকতে তো আর পারমিশন লাগে না। ওকে, ঠিক আছে, তাহলে এখানে বেনিফিটগুলো দেওয়া আছে, একদম সিম্পল বেনিফিট, সহজ কথা, মানে আপনি খুব অল্প সময়ের মধ্যে অল্প কস্টিংয়ের মাধ্যমে নতুন একটা সার্টিফিকেট পাবেন। যে সময়টা আপনি ওই সার্টিফিকেটটা দেওয়ার জন্য লাগতো, যেহেতু ওই সময়টা লাগতেছে না, আপনি চাইলে ওই সময়টা দিয়ে কি নতুন আরেকটা সেকেন্ডারি সার্টিফিকেট জোগাড় করতে পারেন। ঠিক আছে, এটা অনেক বড় একটা বেনিফিট। এরপরে দেখেন আরপিএল ইভিডেন্স। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। আরপিএল এর ক্ষেত্রে যখন আপনি আরপিএল পরীক্ষা দিতে যাবেন, এটা কিন্তু নর্মাল পরীক্ষার মতো হবে না। অর্থাৎ একজন স্টুডেন্ট 3 মাস কোর্স করার পরে তার যখন অ্যাসেসমেন্ট হচ্ছে, আবার যখন আরপিএল অ্যাসেসমেন্ট হচ্ছে, দুইটা জিনিস কিন্তু সেম হবে না। আরপিএল অ্যাসেসমেন্ট যেহেতু সে আগের থেকে কাজগুলো জানে, এই যে সে আগের থেকে কাজগুলো জানে, এটার ক্ষেত্রে তার কিন্তু কিছু এভিডেন্স জমা দিতে হবে। আর এই এভিডেন্সগুলা কি এটা আমাদের একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে কি এভিডেন্স আছে, প্রফেশনাল কনভারসিয়েশন অথবা ইন্টারভিউ যদি হয়, ইন্টারভিউ রিলেটেড কোনো কিছু, যদি ইন্টারভিউ অথবা প্রফেশনাল কনভারসিয়েশন হতে পারে। অবজারভেশন অ্যান্ড কোশ্চেনিং ইনক্লুডিং ওয়ার্ক প্লেস ভিজিট, আমরা ওয়ার্ক প্লেস ভিজিট করে বিভিন্ন কোশ্চেনিংয়ের মাধ্যমে তাকে কি যাচাই বাছাই করতে পারি, সেই কপিটা নিতে পারি। পোর্টফোলিও জমা দিতে পারে সে, তার মানে তার কাজের যে পূর্ণ বিবরণ, সেই পূর্ণ বিবরণটা জমা দিতে হতে পারে তাকে। তারপর কি সাপ্লিমেন্টারি অ্যাসেসমেন্ট টাস্ক অ্যান্ড চ্যালেঞ্জ টেস্ট। ঠিক আছে, তাকে ওরাল, রিটেন অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্টের জন্য কি চ্যালেঞ্জ করা যেতে পারে। অ্যাসেসমেন্ট হোয়ার নো ট্রেনিং ইজ ইনভলভ, ঠিক আছে, কোনো ট্রেনিং ছাড়াই তাকে অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা যেতে পারে। ট্রেড টেস্ট, হ্যাঁ, ট্রেড টেস্ট অর্থাৎ তার যে ট্রেডগুলা যদি করা থাকে, ঠিক আছে, ওই ট্রেডগুলার টেস্ট করানো যেতে পারে যে তার এই ট্রেডগুলা করা আছে।
ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে ট্রেড টেস্টগুলো করা যেতে পারে। অথেন্টিকেশন অফ এভিডেন্স বাই সুপারভাইজার অর এমপ্লয়ার, সে যে সুপারভাইজারের আন্ডারে কাজ করছে, সে যেহেতু বলতেছে সে এই বিষয়ে অনেক বছর কাজ করছে, তাহলে যে সুপারভাইজারের আন্ডারে কাজ করছে অথবা যে প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করছে ওই প্রতিষ্ঠানের একটা অথেন্টিকেশন বা সার্টিফিকেশন বা প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল জমা দিতে হবে। যদি এই টাইপের জিনিসগুলা সে দিতে পারে, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, ঠিক আছে, তার কোনো একটা ইন্টারভিউ বা প্রফেশনাল কনভারসেশনের কপি, ঠিক আছে, জমা দিতে পারে, তাহলে সে কি ট্রেড টেস্টের কোনো সার্টিফিকেট এগুলো যদি সে জমা দিতে পারে তাহলে সে আরপিএল এভিডেন্সের জন্য যোগ্য হবে। আরপিএল এভিডেন্সের ক্ষেত্রে নর্মালি ওরাল, রিটেন, প্র্যাকটিক্যাল সবই হয়, ঠিক আছে, বাট ওই কাগজপত্রগুলো থাকতে হবে। ওকে, এরপরে দেখেন ইনফরমেশন শিট 3। ইনফরমেশন শিট 3-তে আছে ওয়ার্ক প্লেস ইস্যু। তার মানে আপনি যে জায়গায় কাজ করতেছেন অ্যাজ এ ট্রেনার হিসাবে আপনি অবশ্যই একটা ট্রেনিং ইনস্টিটিউশনে কাজ করবেন, এটাই হোপফুলি সবাই বিশ্বাস করে, তাই না? তাহলে আপনি যখন কোনো ট্রেনিং আরটিওতে অথবা কি বলে স্কিল ট্রেনিং প্রোভাইডার যেখানে আপনি কাজ করেন না কেন, ওই জায়গার ওয়ার্ক প্লেসে কিছু ইস্যু আছে, এই ওয়ার্ক প্লেস ইস্যুগুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। আচ্ছা, এটা পেজ নাম্বার হচ্ছে কত, 41 নাম্বার পেজ। হ্যাঁ 41 নাম্বার পেজ, ওয়ার্ক প্লেস ইস্যু। তাহলে ওয়ার্ক প্লেস ইস্যু বলতে আমরা সিম্পলি বুঝতেছি যে আমরা যখনই কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করব, সেটা ট্রেনিং সেন্টার হতে পারে, সেটা মানে টেকনিক্যাল ট্রেনিং এডুকেশন সেন্টার হতে পারে, বিভিন্ন রকম আমরা যে ওই যে ইয়াগুলো পড়ছিলাম। স্যার ওই পিছনের যে 4-5টা শীট আছে ওগুলো পড়া লাগবে না? কোনগুলো স্যার? এই যে 41 আগে যে 3-4টা শীট আছে। আচ্ছা, 41-এর আগে যে শীটগুলো আছে এগুলো আমি ভাবছি এগুলো আপনারা জানেন। দেখেন 41-এর আগে যে শীটগুলো আছে এগুলো আমি কেন করলাম, দেখেন 41-এর আগে যে শীটগুলো আছে, 41-এর আগের শীটগুলো দেখেন, প্রথমে কি দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে কতগুলো, তাই না? হোয়াট আর দ্য ডিফারেন্ট বিটুইন দ্য কম্পোনেন্ট অফ দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মানে সিএস এর কম্পোনেন্টগুলো কী কী, এগুলো আমরা আগে পড়াইছি না আপনাদের। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লার্নিং আউটকাম অ্যান্ড এলিমেন্টস, এগুলো পড়ানো হয়েছে। মেজর অবজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক আজকে পড়ালাম, ঠিক আছে। আরটিও বলতে কি বুঝেন আজকে পড়ালাম। 8 এসেনশিয়াল এলিমেন্টস অফ অ্যাপ্রেন্টিসশিপ আজকে পড়াইছি। আরপিএল আজকে আমরা পড়াইলাম। আরপিএলসে কী কী এভিডেন্স লাগে এটা আজকে পড়াইছি, ঠিক আছে। এটা কোশ্চেন, এই কোশ্চেনের আনসারগুলো এখানে করে দেওয়া আছে। দেখেন 9টা কম্পোনেন্টের নাম লেখা আছে, রিলেশনশিপ লেখা আছে, ঠিক আছে। তারপরে আরটিও সম্পর্কে দেওয়া আছে, এসেনশিয়াল কম্পোনেন্টগুলোর নাম দেওয়া আছে, আরপিএল সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে। উত্তরগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে একটা কি জব শিট। প্রত্যেকটা আমরা বলছিলাম যখনই আপনি কোনো সিবিএলএম পাবেন, সিবিএলএমে কতগুলা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এক নম্বর কী থাকবে, ইনফরমেশন শিট থাকবে। যতগুলা ইনফরমেশন শিট থাকবে, যেমন এখানে 4টা ইনফরমেশন শিট আছে এই শিটে, তাহলে 4টা ইনফরমেশন শিটের সাথে অবশ্যই 4টা কি আছে, কোশ্চেনের শিট থাকতে পারে, ঠিক আছে। কোশ্চেন এবং আনসার শিট থাকবে, কোশ্চেন আনসার শিট থাকবে, ঠিক আছে। কোশ্চেন আনসার শিট থাকবে, একটা জব শিট থাকবে, একটা স্পেসিফিকেশন শিট থাকবে। এই যে দেখেন এটা জব শিট, তারপরে এটা দেখেন স্পেসিফিকেশন শিট, ঠিক আছে। এরপরে নতুন ইনফরমেশন শিট, সেজন্য আমরা ওগুলা কি পড়ালাম না। ক্লিয়ার আপনি? হ্যালো, বুঝতে পেরেছেন আমরা ওগুলো কেন পড়াই না? ওগুলো আপনার অলরেডি পড়া আছে। আর জব শিট, স্পেসিফিকেশন শিট এখানে আমাদের লাগতেছে না, এই জন্য আমরা পড়তেছি না। আচ্ছা, আমরা যদি একটু দেখি ওয়ার্ক প্লেস ইস্যুর ভিতরে কী কী আছে একটু সিম্পলি চিন্তা করেন। মেনি টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট, তার মানে এটা ইনস্টিটিউশনের কথা বলছে, ফেস ইস্যু কনসার্নিং মেনটেন দ্য ওয়ার্ক প্র্যাকটিস, ঠিক আছে। তাহলে ওয়ার্ক প্র্যাকটিসটা মেনটেন করার জন্য বিভিন্ন রকম ইস্যু এখানে আসে। কি কি আসে?
মেনলি দেখেন ওয়ার্ক প্লেস ইস্যু সাচ অ্যাজ প্ল্যানিং অ্যান্ড প্রায়োরাইজিং অফ ওয়ার্ক, মানে আমাকে সবসময় একটা ওয়ার্ক, আমি আসলে কি ওয়ার্কটা করবো এটার একটা প্ল্যান থাকতে হবে। তার সাথে আমার 3টা ওয়ার্কের মধ্যে কোন ওয়ার্কটা প্রায়োরিটি দিব, প্রায়োরিটি ভিত্তিতে করব, এটা আমাকে কি প্রায়োরাইজ করতে হবে। তারপর অর্গানাইজেশনাল গাইডলাইন্স অ্যান্ড ওয়ার্কলোড, হ্যাঁ, আমার কি পরিমাণ ওয়ার্কলোড হচ্ছে, অর্গানাইজেশনাল গাইডলাইনটা কীরকম আছে এগুলো আমার জানতে হবে। মেইনটেন দ্য রিলিভেন্ট টেকনোলজিক্যাল স্কিল, ঠিক আছে, ওই নির্দিষ্ট ফিল্ডে কাজ করার জন্য আমার কি কি টেকনোলজিক্যাল স্কিল দরকার সেটা আমাকে শিখতে হবে। এমপ্লয়ি রিলেশনশিপ, আমার সাথে যে সহকর্মীরা কাজ করবে তাদের সাথে আমার সম্পর্ক কেমন। ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ, আমাকে তাদের সাথে পার্সোনাল এবং প্রফেশনাল রিলেশনশিপ কী করতে হবে, মেনটেন করতে হবে। ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ, ঠিক আছে। তাহলে এই যে এখানে যে শব্দগুলো আমরা বললাম, প্ল্যানিং অ্যান্ড প্রায়োরাইজ দ্য ওয়ার্ক, অর্গানাইজেশনাল গাইডলাইন অন কি ওয়ার্কলোড, তারপরে আমরা বললাম মেনটেন রিলেভেন্ট টেকনোলজিক্যাল স্কিল, এমপ্লয়ি রিলেশনশিপ, ম্যানেজ দ্য ওয়ার্ক অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ, এই টাইপের জিনিসগুলোকে আমরা বলতেছি ওয়ার্ক প্লেস ইস্যু, ঠিক আছে। টু ওয়ার্ক এ টিবেট ইনস্টিটিউট, আপনি যদি একটা টিবেট ইনস্টিটিউটে কাজ করতে চান অ্যাজ এ টিচার, হ্যাঁ, টিচার হিসাবে আপনার কি লাগবে, টিচার নিড টু ইনশিওর, আপনাকে ইনশিওর করতে হবে দ্যাট ক্যান ম্যানেজ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেশনশিপ প্রপারলি দ্যাট ইনক্লুড, যে জিনিসগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে সেগুলো হচ্ছে কি প্ল্যানিং, প্রায়োরাইজিং অ্যান্ড অর্গানাইজ ইউর ওয়ার্ক, আপনার ওয়ার্কগুলো, আপনার কাজগুলোকে সঠিকভাবে প্ল্যানিং করতে হবে, প্রায়োরাইজিং করতে হবে এবং অর্গানাইজিং, সাজিয়ে গুছিয়ে করতে হবে। তারপর ওয়ার্কিং কোলাবোরেটলি উইথ কলিগস, আপনার কলিগসের সাথে কি করতে হবে, কোলাবোরেটলি কাজ করতে হবে, ঠিক আছে, তার সাথে মিলেমিশে কাজ করতে হবে। শুধু আপনার কাজই করবেন, আপনার কাজ তাকে দিয়ে করাবেন, তার কোনো কাজ আপনি করে দিবেন না, হবে না, ঠিক আছে। 2টা ক্লাসরুম আছে, 2টা ক্লাসরুমে একই সময় 2জনে ক্লাস দিয়ে বসে আছেন, এরকম হবে না, ঠিক আছে। অর্থাৎ তার সাথে সম্পর্ক ঠিক রেখে কোলাবোরেট করে আপনার সকল কাজগুলো করতে হবে। তারপরে কি সেকিং ফিডব্যাক অন ইউর ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল, ঠিক আছে, প্রফেশনাল রিলেশনশিপ, ঠিক আছে, আপনার ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল এবং প্রফেশনাল রিলেশনশিপ ঠিক করার জন্য মাঝে মাঝে সবার সাথে কি ফিডব্যাক নিতে হবে, আপনাকেও ফিডব্যাক দিতে হবে। তারপরে অ্যাডাপ্টিং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, আপনাকে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচের দিকে অ্যাডাপ্ট থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ সবার আগে ক্লায়েন্ট, হ্যাঁ, এই দিকে আপনাকে সবসময় কি ফোকাস করতে হবে। তাহলে এই টাইপের জিনিসগুলা আপনি যদি কোনো টিভেট ইনস্টিটিউটে কাজ করতে যান অ্যাজ এ টিচার হিসাবে, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলা কি এনশিওর করতে হবে, ঠিক আছে। এইখানে আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখব। প্ল্যানিং, প্রায়োরাইজিং অ্যান্ড অর্গানাইজিং ইউর ওয়ার্ক, বলছি ইন অর্ডার টু অ্যাচিভ দ্য ওয়ার্ক আউটকাম দ্যাট দ্য টিচার্স হ্যাড অ্যাগ্রিড টু অ্যান্ড that are expected to him, he must plan, priorized and organized, আমরা উপরে পড়ছি। আপনি যদি কোনো কাজ সঠিকভাবে করতে যান, ঠিক আছে, অ্যাজ এ টিচার, টিবেট টিচার হিসাবে আপনাকে অবশ্যই সেই কাজটা প্রপারলি প্ল্যান করতে হবে, প্রায়োরাইজড করতে হবে অ্যান্ড অর্গানাইজড করতে হবে। দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ দ্য ওয়ার্ক টাস্ক টাইমলাইন অ্যান্ড প্রায়োরিটি টু অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য এইট কি এমপ্লয়েবিলিটি স্কিল, তার মানে 8টা এমপ্লয়েবিলিটি স্কিল আছে। এই 8টা এমপ্লয়েবিলিটি স্কিলের ভিতরে একটা হচ্ছে কি এটা, যে প্ল্যান, প্রায়োরিটি অ্যান্ড অর্গানাইজ। তাহলে আমার এমপ্লয়েবিলিটি স্কিল আছে 8টা, এই 8টা এমপ্লয়েবিলিটি স্কিলের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে প্ল্যান, প্রায়োরাইজড অ্যান্ড অর্গানাইজেশন অফ ওয়ার্ক, হ্যাঁ। ওকে, এখন আমরা পড়ব প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিল। আপনি যদি প্ল্যান, প্রায়োরাইজড অ্যান্ড অর্গানাইজড আপনার ওয়ার্কটা করতে চান, এই স্কিলটা অর্জন করতে হলে আপনাকে 4টা জিনিস অর্জন করতে হবে। আপনাকে প্রথমে যেটা অর্জন করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কি মাস্ট নো দিয়ে দেন, যে টাইম ম্যানেজমেন্ট স্কিল, এটা আপনার টোটালটা পড়তে হবে, হ্যাঁ, যে আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট স্কিল পড়তে হবে। তারপরে আছে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল জানতে হবে, রিসোর্স অ্যালোকেশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, রিসার্চ স্কিলটা আপনার কি থাকতে হবে। এই 4টা স্কিল খুব ইম্পর্টেন্ট, এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। তাহলে প্ল্যান অ্যান্ড অর্গানাইজেশন স্কিল, এর ভিতরে 4টা স্কিল কী কী আছে? টাইম ম্যানেজমেন্ট স্কিল একদম মুখস্থ করে ফেলবেন, টাইম ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড রিসার্চ স্কিল, ঠিক আছে, এটা যেন একদম মুখস্থ থাকে। টাইম ম্যানেজমেন্ট স্কিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড কি রিসার্চ স্কিল।
আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট স্কিলের এই পাশে যেটা আছে এটাও সহ পড়তে হবে, ঠিক আছে। অ্যাবিলিটি টু মিট দ্য টাইম বেস রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেডলাইন, অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাই অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক, অ্যাবিলিটি টু ইউজ দ্য টাইম ইফেক্টিভলি, অ্যাবিলিটি টু অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড কমপ্লিট ইউর ওন ওয়ার্কস, অ্যাবিলিটি টু কমপ্লিট টাস্ক অ্যাসাইন টু ইউর উইথিন অ্যাগ্রিড টাইম। তার মানে সহজ কথা, আপনার অ্যাবিলিটি থাকতে হবে যে টাইমের মধ্যে কাজটা করতে বলছে ওই টাইমের আগেই কাজ শেষ করা। আপনাকে অবশ্যই ওই টাইমের আগে প্রায়োরিটির যে কাজগুলো থাকবে সেগুলো আগে করতে হবে, লো প্রায়োরিটির কাজগুলো পরে করতে হবে, এবং টাইমটাকে ইফেক্টিভলি ইউজ করতে হবে, ঠিক আছে। এইভাবে যদি আপনি চলেন তাহলে আপনার টাইম ম্যানেজমেন্টটা কি ঠিক থাকবে। আর আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলছে অ্যাবিলিটি টু ম্যানেজ মাল্টিপল টাস্ক। তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট আর তার সাথে কি আমরা যে আরেকটা পড়ছিলাম কি মনে আছে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, অনেকটা একই রকম না? টাস্ক ম্যানেজমেন্ট স্কিলে বলছে অ্যাবিলিটি টু মাল্টিপল টাস্ক অ্যান্ড রিসোর্স সিমিলটেনিয়াসলি, একই সময়ে বিভিন্ন ধরনের টাস্ক ব্যবহারের থাকবে। রিসোর্স অ্যালোকেশন, অ্যাবিলিটি টু ডিটারমাইন প্রজেক্ট রিকোয়ার্ড বাই দ্য breaking them down into the task and identify the equipment, materials and people needed, ability to advantage and available resource। মেইন কথা, আপনার প্রতিষ্ঠান চালানোর জন্য কি টাইপের রিসোর্স দরকার আছে, কি টাইপের ইকুইপমেন্ট দরকার আছে, ম্যাটেরিয়ালস দরকার আছে, পিপল দরকার আছে, এই জিনিসগুলো আপনার কি একটা ধারণা থাকতে হবে। রিসার্চ স্কিল, অ্যাবিলিটি টু কালেক্ট, অ্যানালাইজড অ্যান্ড অর্গানাইজড ইনফরমেশন টু ইনফর্ম ইউরস কি সাবসিকুয়েন্ট ওয়ার্ক প্র্যাকটিস অ্যান্ড কি প্রসেস। তাহলে আপনাকে আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে হবে, অ্যানালাইজ করতে হবে এবং আরও ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতে হবে। দেখেন এই চারটা কেন ইম্পর্টেন্ট, এমনও হতে পারে এই চারটা টেবিল ম্যাচিং আকারে আসছে। টাইম ম্যানেজমেন্ট স্কিল এখান থেকে যে কোনো একটা তুলে দিছে, অ্যাবিলিটি টু মিট টাইম বেসড রিকোয়ারমেন্ট, প্রজেক্ট বেস স্কিল, অ্যাবিলিটি টু মাল্টিপল টাস্ক, তারপরে বলছে কি রিসোর্স অ্যালোকেশন, অ্যাবিলিটি টু ডিটারমাইন্ড কি অ্যাবিলিটি টু আইডেন্টিফাই ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, আর রিসার্চ বলছে অ্যাবিলিটি টু কালেক্ট, অ্যানালাইজ। তাহলে এই যে চার রকম দিয়ে দিবে এলোমেলো করে, হ্যাঁ, আপনাকে মিলাইতে হবে। সো এটা কিন্তু ভালো করে পড়তে হবে। আচ্ছা, এমপ্লয়েবিলিটি স্কিল তো আমরা একটা পড়ছি আর এখানে 7টা দেয়া আছে। হ্যাঁ, এমপ্লয়েবিলিটি স্কিলের ওইখানে আমরা যেটা পড়ছি প্রায়োরাইজড, হ্যাঁ, অর্গানাইজড, প্রায়োরাইজড ওয়ার্ক, এটার পরে আর যা হবে কমিউনিকেশন। তাহলে এমপ্লয়েবিলিটি স্কিলের ভিতরে খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল। যদি আপনার কমিউনিকেশন ভালো না থাকে, ঠিক আছে, বলছে কি ইন্টারপ্রেটিং দ্য নিড অফ ক্লায়েন্ট, হ্যাঁ, ক্লায়েন্টের নিড অনুযায়ী কমিউনিকেশন করতে হবে। ইউটিলাইজেশন অফ দ্য রেঞ্জ অফ কমিউনিকেশন স্কিলস সাচ অ্যাজ লিসনিং, কোশ্চেনিং, রিডিং, ইন্টারপ্রিটিং, রাইটিং ডকুমেন্টস, হ্যাঁ, writing hazard and incidents report, use effective facilitation and interpersonal skill, applying mentoring, coaching and কি টিউটরিং টেকনিক। মানে যেভাবেই হোক আপনার যে ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্ট কারা? আপনার ক্লায়েন্ট হচ্ছে যারা ট্রেনি, যারা আসতেছে আপনার এখানে কাজ করার জন্য, শিখার আগ্রহ নিয়ে আসতেছে, তারা হচ্ছে কি আপনার ট্রেনি, মানে ভর্তি হওয়ার পর ট্রেনি, ভর্তি হওয়ার আগে তো গেস্ট। হ্যাঁ, এই টাইপের ট্রেনি এবং গেস্টদেরকে অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রপারলি কমিউনিকেট করতে হবে তাদের সাথে। তাদের সাথে যদি কমিউনিকেট করতে পারেন তাহলে আপনার প্রতিষ্ঠান রান করবে। এরপরে কি টিম ওয়ার্ক, শুধুমাত্র স্টুডেন্ট ভর্তি করলেই হবে না, আপনার যারা এমপ্লয়ি আছে অর্থাৎ আপনার যারা কলিগস আছে, এই কলিগসের সাথে আপনাকে এমনভাবে টিম ওয়ার্কলি কাজ করতে হবে যেন কি কাজটা খুব ফ্রুটফুলিও এবং ইফিসিয়েন্সি হয়ে যায়, ঠিক আছে। তাহলে টিম ওয়ার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের 5 জন স্টাফ থাকে, 5 জন স্টাফের মধ্যে যদি কারোর কোনো মিল না থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠান ডুবা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। আর 5 জনের মধ্যে যদি টিম ওয়ার্ক থাকে, টিম ওয়ার্কের ইম্পর্টেন্সই আমরা পরের পেজে দেখব, ঠিক আছে। তাহলে টিম ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। টিম ওয়ার্ক ছাড়া কখনোই আপনার প্রতিষ্ঠান উঠাতে পারবেন না। প্রবলেম সলভিং, এমপ্লয়েবিলিটি স্কিলের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। বিভিন্ন রকম সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো আপনাকে আইডেন্টিফাইড করতে হবে, সমস্যাগুলো কি সময়, ধরন এবং ক্যালকুলেটিভভাবে সেগুলোকে কি সমাধানও করতে হবে। তারপর ইনিশিয়েটিভ অ্যান্ড ইন্টারপ্রাইজ, ঠিক আছে। আপনাকে শুধুমাত্র কি ট্রেনিংটা এমনভাবে বলছে কি ইনিশিয়েটিভ অ্যান্ড ইন্টারপ্রাইজ, বলছে ইন্টারপ্রিটিং দ্য লার্নিং এনভায়রনমেন্ট,
আপনাকে এমনভাবে লার্নিং এনভায়রনমেন্টটা ইন্টারপ্রিট করতে হবে, তৈরি করতে হবে। সিলেক্টিং ডেলিভারি অ্যাপ্রোচ দ্য মোটিভেট অ্যান্ড এঙ্গেজ লার্নার। তার মানে আপনার লার্নিং এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করতে হবে যে আপনি যখন কোনো কিছু ডেলিভার করতেছেন সেইটা যেন আপনার লার্নাররা খুব সহজে এঙ্গেজ হতে পারে, খুব সহজে এটা ধরতে পারে। ঠিক আছে, মনিটরিং করতে হবে। ইমপ্রুভিং ওয়ার্ক প্র্যাকটিস ইনহ্যান্স দ্য ইনক্লুসিভিটি অফ লার্নার। আমরা ইনক্লুসিভিটি বলতেই বোঝাচ্ছি যে প্রত্যেকটা লার্নার যেন সমান ফ্যাসিলিটি পায়, প্রত্যেকটা লার্নারই যেন সমানভাবে সব জিনিস শিখতে পারে। এই জিনিসগুলো আপনাকে ইনিশিয়েটিভ এবং এন্টারপ্রাইজ করতে হবে। সেলফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, অনেক জিনিস আছে যেখানে আপনার সেলফ ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্কিং উইথিন পলিসি অ্যান্ড অর্গানাইজেশন ফ্রেমওয়ার্ক, এখানে সেলফ ম্যানেজমেন্টের দরকার আছে। ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেশনশিপ। ওকে, তাহলে সেলফ ম্যানেজমেন্ট আমাদের জন্য লাগবে। এরপরে বলছে কি লার্নিং, ঠিক আছে, লার্নিং স্কিলটা ইম্পর্টেন্ট। আপনাকে রেগুলার শিখতে হবে, বিভিন্ন জায়গায় আপনি আটকাবেন, শিখবেন, আবার কি নতুন নতুন ট্রেনিং করবেন, শিখবেন। লার্নিংটা কন্টিনিউয়াস রাখতে হবে, জন্ম থেকে একদম দোলনা থেকে কবর পর্যন্ত। ঠিক আছে, আপনাকে কোনো না কোনো কিছু শিখতে হবে। আপনি একেবারে কখনোই ভেবে বসবেন না আপনি বস, আপনি সব পারেন। ঠিক আছে, আপনার কোনো কিছু শিখতে হবে না। যেদিন আপনি ভাববেন সব পারেন, সেদিন ভাববেন যে আপনার পৃথিবীতে মানে থাকার অধিকার শেষ, আপনার আসলে পৃথিবীতে থাকার অধিকার নাই। ঠিক আছে, আপনি যখন কন্টিনিউয়াস লার্নিংয়ের ভিতরে থাকবেন, আপনি সব সময় সজীব থাকবেন, সবুজ থাকবেন। ঠিক আছে, আর যখনই আপনি চিন্তা করবেন যে আপনার লার্নিং শেষ, তখন আপনি পেকে যাবেন, আর পেকে যাবেন মানে পড়ে যাবেন। ঠিক আছে, সেই জন্য আপনি আপনার এইজ কত ডাজন্ট ম্যাটার, আপনি কি পজিশনে আছেন ডাজন্ট ম্যাটার। আপনার সবসময় মেন্টালিটি থাকতে হবে আমি কোনো এডুকেশনের সাথে থাকবো, কোনো ট্রেনিংয়ের সাথে থাকবো, যেন আমি সবসময় সবুজ থাকতে পারি, নতুন জিনিস শিখতে পারি। ঠিক আছে, সো একদম লার্নিংটা সারা জীবন থাকতে হবে, যে কোনো জায়গায় যান। ঠিক আছে, আপনি যত ফাস্ট লার্নার হবেন তত দ্রুত আপনার জন্য সুবিধা। টেকনোলজি, দেখেন টেকনোলজি এখন এমন একটা জিনিস হয়ে গেছে যে টেকনোলজির ইউজ যদি আপনি না জানেন, আপনার কলিগসদের মধ্যে আপনি অনেক পিছিয়ে পড়বেন। সেই জন্য আপনার কাজ করার জন্য টেকনোলজির যতটুকু জ্ঞান দরকার, ওইটুকু টেকনোলজির জ্ঞান অবশ্যই আপনাকে কি করতে হবে, অ্যাচিভ করতে হবে। তাহলে এমপ্লয়েবিলিটি স্কিলের ক্ষেত্রে এই 8টা স্কিল যদি আমরা মেনটেন করতে পারি, অ্যাজ এ এমপ্লয়ার হিসাবে আপনি অবশ্যই যে কোনো জায়গায় সাকসেস পাবেন এবং খুব দ্রুত প্রমোটেড হবেন, খুব দ্রুত কি আপনি সবার পছন্দের পাত্র হয়ে যাবেন, যদি এই জিনিসগুলো আপনার থাকে। অর্থাৎ আপনার যদি কি প্রায়োরিটি মানে ওয়ার্কের প্রায়োরিটি স্কিলটা থাকে, আপনার কমিউনিকেশন স্কিল থাকে, টিম ওয়ার্ক স্কিল থাকে, প্রবলেম সলভিং স্কিল থাকে। ঠিক আছে, আপনি যদি লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করার স্কিল থাকে, সেলফ ম্যানেজমেন্ট থাকে, লার্নিংটা থাকে, টেকনোলজি সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে খুব দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন। ক্লিয়ার তো এটা? জি স্যার। ওকে, তাহলে আমাদের কমিউনিকেটিং এমপ্লয়েবিলিটি স্কিলের ভিতর একটা গুরুত্বপূর্ণ স্কিল ছিল কি, টিম ওয়ার্ক, তাই না? তাহলে টিম ওয়ার্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলছে কি মেইনটেন রিলেশনশিপ উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস। তাহলে মেইনটেন রিলেশনশিপ উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস, এই সুপারভাইজার এবং কলিগসটাই কিন্তু টিম, তাই না? সুপারভাইজার হচ্ছে টিমের ক্যাপ্টেন, কলিগরা হচ্ছে কি টিমের মেম্বার। তাহলে সবাই মিলে হচ্ছে কি একটা টিম। তাহলে আপনার যদি আপনার সুপারভাইজার এবং কলিগসের সাথে ভালো সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু টিম ডেভেলপড হবে না। টিম ডেভেলপ না হলে কোনো লাভ হবে না। দেখেন টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে কি বলছে, টিম কাকে বলে, টিম ওয়ার্ক, বলছে কি টিম ওয়ার্ক ওয়েল হোয়েন অল দ্য টিম মেম্বার ওয়ার্ক টুগেদার। যখন প্রত্যেকটা টিম মেম্বার একত্রে কাজ করবে কোনো একটা উদ্দেশ্যকে সাকসেস করার জন্য, তখনই আমরা তাকে শুধু কি বলবো, টিম ওয়ার্ক বলবো। দিস ইনভলভ বিং দ্য, এই যে টিম ওয়ার্ক কাজ করবে, এখানে কতগুলা বিষয় মেনটেন থাকবে। একটা হচ্ছে কি টিম ওয়ার্ক, যারা টিমের সদস্য আছে তাদের সবাইকে কমিটেড হতে হবে, সবাইকে সাহায্য করে মূল কাজটা উদ্ধার করতে হবে। ঠিক আছে, তাহলে টিম ওয়ার্ক লাগবে, কোঅপারেশন লাগবে, কমিউনিকেটিং স্কিল লাগবে, তারপরে কি ট্রাস্টিং লাগবে, সাপোর্টিং লাগবে, ফ্লেক্সিবিলিটি লাগবে। এই সকল জিনিস ছাড়া আসলে কি টিমে কাজ করা যাবে না। তাহলে আপনি যদি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, সুপারভাইজার হিসাবে চিন্তা করেন যে আপনার ওয়ার্কিং ফিল্ডে
এমন একটা টিম বানাবেন, এই টিমটা হবে একটা উইনিং টিম। যদি এরকম একটা উইনিং টিম বানাতে চান, তাহলে আপনাকে আপনার যে এমপ্লয়িগুলো আছে তাদের মধ্যে এই টিম ওয়ার্ক অ্যাক্টিভিটিটা ডেভেলপ করতে হবে। আর টিম ওয়ার্ক অ্যাক্টিভিটি ডেভেলপ করার জন্য অবশ্যই এই জিনিসগুলো আপনাকে মানে টিমের ভিতরে অ্যাস্টাবলিশ করতে হবে। এক নম্বর হচ্ছে কি কমিটমেন্ট। কমিটমেন্ট মিনস কি অ্যাগ্রিং উইথ দ্য টিম গোল, মানে এমনভাবে কমিটমেন্ট আছেন আমাদের যে টিমের উদ্দেশ্য, এই টিমের উদ্দেশ্যের সাথে আপনি সবসময় কি থাকবেন, একমত থাকবেন। টিমের কোনো ক্ষতি হবে, টিমের উদ্দেশ্য সাধিত হবে না এমন কোনো কাজ আপনি করবেন না, এটা আপনার কি কমিটমেন্ট। 2 নম্বর জিনিস হচ্ছে কি এখানে দেখেন 2 নম্বর জিনিসের ক্ষেত্রে আমরা বলতে পারি কি কমিউনিকেটিং। আপনাদের যখন একটা টিম তৈরি হয়, আপনি একটা ফুটবল টিমের কথাই চিন্তা করেন না, একটা ফুটবল টিমে সবাই কি স্ট্রাইকার নাকি সবাই গোলকিপার? আমার ফুটবল টিমের মূল উদ্দেশ্য হচ্ছে কি আমার দলকে গোল করে জিতানো, তাই না? এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এখন গোল তো গোলকিপার করে না, গোলকিপার গোল না করলেও সে তো টিমের সদস্য, সে আবার কি করতেছে, সে জন্য গোল না খায় এই জন্য কাজ করতেছে। তার মানে এখন চিন্তা করেন আপনারা 10 জন মিলে চিন্তা করতেছেন যে আমরা সবাই মিলে কি গোল দিব, একদম গোলের বন্যায় ভেসে যাবে অন্যায়, এরকমভাবে আপনারা কাজ করতেছেন। আর গোলকিপার মনে মনে ভাবতেছে তোমরা গোল দিতে পারো, আমি গোল খেয়ে একদম সকল বন্যা উজাড় করে দিব। ঠিক আছে, তার মানে একজনের মনেও যদি এই স্পিরিটটা কাজ না করে যে দলগতভাবে কাজ করে আমাদের জিততে হবে, তাহলে কিন্তু টিম ওয়ার্ক কিছুই হবে না। তাহলে এখানে প্রত্যেকটা প্লেয়ারের, আমাদের যদি ফুটবল টিমের কথা বলি, বিশ্বকাপ হচ্ছে যেহেতু এখন, ফুটবল টিমের কথা বলি, ফুটবল টিমের ক্ষেত্রে রোনাল্ডোর কথা চিন্তা করেন, সবাই মিলে কি করে, পর্তুগালের রোনাল্ডোকে বল পাস করে না, তাই না? এক্ষেত্রে রোনাল্ডো গোল দিতে পারে না, আলটিমেট টিম তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, বাট সবাই মিলে যদি কমিটেড হয় তাহলে অবশ্যই কিন্তু কি টিম আগের তুলনায় অবশ্যই ভালো করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে কমিটমেন্ট থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে, টিমের প্রত্যেকটা সদস্যের মধ্যে কি থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে। তারপরে কি ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট থাকতে হবে, প্রত্যেকটা সদস্য একজন আরেকজনকে বিশ্বাস করবে এবং যে কোনো প্রয়োজনে একজন আরেকজনকে কি করবে, সাপোর্ট করবে। কারণ আপনি একটা নলেজ বেশি আছে, আমার কম আছে, আপনি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনার একটা স্কিল কম আছে, আমার স্কিলটা বেশি আছে, আমি অবশ্যই আপনাকে কি করব, সাপোর্ট করব। ঠিক আছে, ফাইনালি ফ্লেক্সিবিলিটি লাগবে, প্রত্যেক কথায় প্রত্যেক কাজে ভুল ধরা যাবে না, কিছুটা ছাড় দিতে হবে, আমাকে স্বাধীনভাবে কাজ করার মতো দিতে হবে। যদি শুধু মানে আমাকে বোঝা চাপায় দেন তাহলে হবে না, আমাকে কিছুটা ফ্লেক্সিবিলিটি দিতে হবে। তাহলে এই যে ফ্লেক্সিবিলিটি, ট্রাস্ট, সাপোর্ট, কমিউনিকেশন, ঠিক আছে, কমিটমেন্ট, এই টাইপের জিনিসগুলো যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে একটা টিম কি ডেভেলপড হবে, ওই টিমটা কি রান করতে পারবে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে শেকিং ফিডব্যাক অন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল, প্রফেশনাল রিলেশনশিপ। তাহলে ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপের মধ্যেও আমাদের কিছু করতে হবে, যেমন অ্যাবিলিটি টু ম্যানেজ দ্য ওয়ার্ক রিলেশনশিপ অ্যান্ড শেক ফিডব্যাক অন দ্য প্রফেশনাল পারফরমেন্স ইজ অ্যান এসেন্সিয়াল স্কিল ফর এভরি ওয়ান involved in training and assessment service. However, what is even more important is your ability to evaluate and act upon the feedback you obtain your colleagues and clients. মেইন কথা হচ্ছে কি ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। দেখেন, পার্সোনাল রিলেশনশিপ, প্রফেশনাল রিলেশনশিপ, এই দুইটার মধ্যে একটু মেনটেন করে চলতে হবে। যে আপনার কলিগস সে আপনার বন্ধু না, হ্যাঁ, সে আপনার বন্ধু না। কারণ কি, কলিগস যদি আপনার একেবারে খুব আত্মার বন্ধু হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, আপনি তাকে কিছু গোপন কথা বলবেন, সে আপনাকে কিছু গোপন কথা বলবে, তাকে আর আপনি কখনো জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন না, বা আপনাকে সে কখনো জবাবদিহিতার মধ্যে আনতে পারবে না। ঠিক আছে, কলিগস হচ্ছে কি সবচেয়ে উত্তম সহকর্মী, সহকর্মী কিন্তু বন্ধু না। ঠিক আছে, বন্ধু না মানে কি যে আপনি কলিগস অবস্থায় তার সাথে কি বন্ধুত্ব করা যাবে না। ঠিক আছে, আপনার ছোটোবেলার বন্ধু কলিগস হয়েছে সেই বিষয় আলাদা থাকবে, কিন্তু আপনি ওইখানে চাকরি করতে গেছেন, চাকরি করতে যে আপনার ম্যানেজমেন্ট উপরের লোকও আছে, নিচেও আছে, এরা আপনার কলিগস, এদের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে, খুব ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট বজায় রাখতে হবে। ঠিক আছে, তাদের সাথে প্রফেশনাল সম্পর্ক খুবই খুবই আন্ডারস্ট্যান্ডিং হবে, বাট তারা আপনার ফ্রেন্ড হবে না। আপনি কখনো কোনো পার্সোনাল ইস্যু, কখনো কোনো উইকনেস, নিজের উইকনেস তাদের কাছে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, যদি করেন এটা আপনার জন্য একটা দুর্বলতা হিসেবে থাকবে। আপনি কখনোই যার কাছে করবেন তাকে মানে আপনি যে তাকে একটা মানে ইয়ের ভিতরে নিয়ে আসবেন, জবাবদিহিতার ভিতরে নিয়ে আসবেন, এটা আপনি কখনোই করতে পারবেন না।
ঠিক আছে, তাহলে বলছে এখানে কিছু জিনিস হোমে ইনক্লুড, কিছু জিনিস ইনক্লুড, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধু আপনাকে বলার জন্য এটা বলা। এটা পড়তে হবে না, এটা কুড নো, শুড নো, এটা পড়লে পড়তে পারে, না পড়লে নাই। তবে এটার মূল বক্তব্য হচ্ছে এটাই যে আপনার যে ক্লায়েন্ট যারা থাকবে, আপনার এখানে অ্যাপ্রেন্টিসশিপ থাকতে পারে, ট্রেনিং থাকতে পারে, এমপ্লয়ি থাকতে পারে, লার্নার থাকতে পারে, সবাই থাকবে, সবার সাথে প্রফেশনাল রিলেশন থাকবে, ঠিক আছে, কিন্তু কেউ আপনার ফ্রেন্ড হবে না, পার্সোনাল রিলেশন থাকবে না কারোর সাথে। এরপরে বলছে মেনটেন ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ। হ্যাঁ, আপনাকে সবসময় ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা মেনটেন করতে হবে। এটা করার জন্য ইনশিওর করতে হবে নিড দ্য এক্সপেকটেশন অফ ক্লায়েন্টের নিডটা আমাকে জানতে হবে, ডেভেলপ করতে হবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, ইভালুয়েশন করতে হবে, অ্যান্ড ইমপ্রুভ করতে হবে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা, আমাদের দক্ষতাটা খুব বেড়ে যাবে। এক নম্বর বিষয়টা কি, আমার ক্লায়েন্টের নিড অ্যান্ড এক্সপেকটেশনটা বের করতে হবে, আসলে আমার যে ক্লায়েন্টটা আসছে তার নিডটা কি, তার এক্সপেকটেশনটা কি, এটা আমাকে বের করতে হবে। দুই নম্বর আমাকে বের করতে হবে নিড অ্যান্ড এক্সপেকটেশনের পর আমাকে বের করতে হবে যে এই ক্লায়েন্ট যে আসছে, ডেভেলপিং ইফেক্টিভ কমিউনিকেশন। হ্যাঁ, আমাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা খুব ভালোভাবে কি ডেভেলপ করতে হবে, রিলেশনশিপটা কি মেনটেন করতে হবে, রিলেশনশিপ খুব ভালোভাবে। এরপরে কি আমি যে কমিউনিকেশনটা মেনটেন করছি, রিলেশনশিপ আমি যে কমিউনিকেশনটা ডেভেলপ করছি, রিলেশনশিপটা মেনটেন করছি, এইটাকে আবার কি ইভালুয়েট করতে হবে এবং ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের সাথে সাথে। ঠিক আছে, যে আমার ক্লায়েন্টকে আরও কীভাবে স্যাটিসফাইড করা যায়। আবারও হাবিব সাহেব, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার কি না? আচ্ছা, এরপরে বলছে ইন টিভেট ইনস্টিটিউট ক্লায়েন্ট ক্যান বি। আমরা যদি টিভেট ইনস্টিটিউটের কথা বলি তাহলে ক্লায়েন্ট আসলে কারা? এই যে আমরা বললাম ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ, ঠিক আছে, ক্লায়েন্টের দিকে ফোকাসড করে আমরা যে অ্যাপ্রোচগুলো করবো, তা বললাম ক্লায়েন্টের নিড দেখবো, এক্সপেকটেশন দেখবো, কমিউনিকেশন ডেভেলপ করবো, রিলেশনশিপ মেনটেন করবো, আবার এটাকে ইভালুয়েশন করবো যেন আরও বেশি কি তাকে স্যাটিসফাইড করা যায়। তাহলে ক্লায়েন্ট কারা? ক্লায়েন্ট হচ্ছে কারা? ইন্ডিভিজুয়াল লার্নার, প্রত্যেকটা লার্নার, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিস অ্যান্ড ট্রেনি, এরা হচ্ছে ক্লায়েন্ট। ক্যান্ডিডেট অফ অ্যাসিস্টমেন্টের যে ক্যান্ডিডেট তারা হচ্ছে ক্লায়েন্ট। এন্টারপ্রাইজ অর ইন্ডাস্ট্রি এন্টারপ্রাইজ, এরা হচ্ছে ক্লায়েন্ট। আদার পার্টস অফ দ্য ট্রেনি অ্যান্ড অ্যাসিস্টমেন্ট অর্গানাইজেশন, এরাও আমার ক্লায়েন্ট। গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর এজেন্সি, এগুলো সব আমাদের ক্লায়েন্টস। তাহলে ক্লায়েন্টস, টিবেট সিস্টেমে ক্লায়েন্টস কারা অবশ্যই পড়ে ফেলবেন। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু নো হোয়াট দ্য নিড অ্যান্ড এক্সপেকটেশন অফ ইউর ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্টের আসলে নিড অ্যান্ড এক্সপেকটেশনটা কী, এটা বের করাও আপনার জন্য কি জরুরি। তাহলে ইন ফোকাস অর ইন্ডিভিজুয়াল লার্নার অবজেক্টিভ, ঠিক আছে, আমাকে যদি আমি ক্লায়েন্টের নিড অ্যান্ড এক্সপেকটেশন বের করতে চাই তাহলে আমাকে ফোকাস করতে হবে ইন্ডিভিজুয়াল, প্রত্যেককে একসাথে আলাদা আলাদা করে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লার্নিং অবজেক্টিভটা বের করতে হবে। তারা কি শিখতে চায়, নিউ স্কিল শিখতে চায়, স্পেসিফিক কম্পিটেন্স হতে চায়, টার্গেট কোয়ালিফিকেশন আছে কোনো, তারপরে নিউ কেরিয়ার রিলেটেড কিছু করতে চায়, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট কিছু করতে চায়, এটা আমাকে কি ফোকাস করতে হবে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। ক্লায়েন্ট সেন্টার অ্যাপ্রোচ করতে হবে, মানে ক্লায়েন্ট বেস কাজ করতে হবে, ক্লায়েন্ট যা বলে সেটাই রাইট। তারপরে কি পারফরমেন্স অর পার্টিকুলার লার্নিং স্টাইল, আমাকে লার্নিং স্টাইল আছে যে আমরা জানি আমাদের 4টা লার্নিং স্টাইল আছে। হ্যাঁ, এটাকে আমরা সংক্ষেপে বলি ভার্ক। লার্নিং স্টাইল মানে ভার্ক। একটা হচ্ছে ভিজুয়াল, ঠিক আছে, একটা হচ্ছে অডিটরি, একটা হচ্ছে রিড অ্যান্ড রাইট, আরেকটা হচ্ছে কি কাইনেস্থেটিক। এই 4টা হচ্ছে কি আমার লার্নিং স্টাইল। এই যে কোনো লার্নিং স্টাইলগুলো আমার প্রতিষ্ঠানের ভিতরে কি করতে হবে, আমাকে অ্যাস্টাবলিশ করতে হবে, যেন ভিজুয়ালাইজেশনের মধ্যে আমরা শিখতে পারি, আমরা রিড রাইটিংয়ের মধ্যে শিখতে পারি, আমরা শুনে শুনে, টিচার বলবে আমরা শুনে শুনে শিখবো, আমরা কাজ করে করে শিখবো, ঠিক আছে, এই স্টাইলগুলো থাকতে হবে। ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং সাপোর্ট সিস্টেম, প্রত্যেককে আলাদা আলাদা লার্নিং সাপোর্ট সিস্টেমও থাকা লাগবে। ইন্ডিভিজুয়ালাইজড অর্গানাইজেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে। ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস অফ কোর্স, লার্নিং প্রোগ্রাম অ্যান্ড কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, ঠিক আছে, অ্যাসেসমেন্ট বা বিভিন্ন ধরনের কোর্স, লার্নিং প্রোগ্রাম, কোয়ালিফিকেশন এবং অ্যাসেসমেন্ট সম্পর্কে ইনফরমেশনগুলো অ্যাভেলেবল থাকতে হবে। আচ্ছা, কিছু লিমিটেশনও আছে, এই যে ফোকাসের ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। কি, ইউ লেভেল অফ রেসপন্সিবিলিটি, অটোনমি অ্যান্ড ক্লাসিফিকেশন, মানে এই ক্ষেত্রে আমরা যে লার্নিং ফোকাসড অ্যাপ্রোচটা করবো, এই ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশনও থাকতে পারে। লিমিটেশনগুলো খুব ইম্পর্টেন্ট না, আপনি জাস্ট লিমিটেশনের জন্য
লিমিটেশন পড়তে পারেন আর কি। স্টাফিং রিসোর্স লিমিটেশন, তার মানে আপনার যে স্টাফ আছে তাদের পর্যাপ্ত চেয়ার টেবিল নাই, এটা একটা লিমিটেশন হতে পারে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট লিমিটেশন, উপরে ফ্যান চলে না, এসি নষ্ট, কস্ট, টাইম অ্যান্ড শিডিউল ডিফিকাল্টিস, ঠিক আছে, এটা হতে পারে। অস ইস্যু থাকতে পারে, ঠিক আছে, মানে বিভিন্ন রকম লিমিটেশন থাকতে পারে আপনার ট্রেনিং অর্গানাইজেশনে। এগুলোকে লিমিটেশনগুলোকে আইডেন্টিফাইড করে ওই লিমিটেশনগুলোকে আমি কিভাবে ওভারকাম করতে পারি এটা নিয়ে আমাকে সবসময় কি রিসার্চ করতে হবে। এই জন্য রিসার্চ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ক্লিয়ার এতটুকু? নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট অফ দিস সিভিএলএম, ইনফরমেশন শিট 4, assist the learner to develop a strategy to address their needs and interest। তাহলে লার্নারের নিডস অ্যান্ড ইন্টারেস্ট অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন লার্নিং স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করব। ঠিক আছে, এখানে কতগুলো জিনিস আছে, কিছুটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই জিনিসগুলোর ভিতরে কি আছে, একটা হচ্ছে প্রি ট্রেনিং সাপোর্ট। আমরা আমাদের লার্নারকে বা আমাদের যে গেস্ট বা ক্লায়েন্ট আসতেছে, এই ক্লায়েন্টকে যে সাপোর্টগুলো সাধারণত দেই, এই সাপোর্টগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি ট্রেনিং সাপোর্ট, আরেকটা হচ্ছে ইন ট্রেনিং সাপোর্ট। প্রি ট্রেনিং সাপোর্ট মানে হচ্ছে ট্রেনিংয়ের মানে ট্রেনিং ছাড়া, মানে ট্রেনিং বাদ দিয়ে ট্রেনিংয়ের আগে আমরা যে সাপোর্টগুলো দিচ্ছি, সে ভর্তিই হয় না এখনও আমাদের ইনস্টিটিউটে, সেখানে আমরা যে সাপোর্টগুলো দিচ্ছি এটা হচ্ছে প্রি ট্রেনিং সাপোর্ট। আর ইন ট্রেনিং সাপোর্ট, ট্রেনিংয়ের মধ্যে আমরা যে সাপোর্টগুলো তাকে দিই, এটাকে আমরা বলি ইন ট্রেনিং সাপোর্ট। তাহলে প্রি ট্রেনিং সাপোর্টের মধ্যে অনেকগুলো সাপোর্ট থাকতে পারে, এর ভিতরে কমন 4-5টা সাপোর্ট একটু মনে রাখবেন তাহলে হবে। কি আছে দেখেন, ইনশিওর লার্নিং অবজেক্টিভ রিলেটেড টু দ্য ওয়ার্ক টাইম। ঠিক আছে, আপনাকে সে যে আসছে কোনো কিছু শেখার জন্য, তার লার্নিং অবজেক্টিভটা বাস্তব কর্মক্ষেত্রের সাথে মিলাই দিতে হবে, সে যেন আগ্রহী হয় যে এটা শিখলে তো আমার এই কর্মক্ষেত্রে এই জায়গায় কী হবে, লাভ হবে। অ্যালাইনড ট্রেনিং উইথ কি অর্গানাইজেশনাল প্রোটোকলের সাথে ট্রেনিংটাকে মিলাই দিতে হবে। প্রোভাইড অ্যাডভাইস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টমেন্ট। ঠিক আছে, তাকে আপনি অ্যাডভাইস করতে পারেন বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হিসাবে, যেমন বলতে পারেন আপনি এই টাকাটা এইভাবে দিতে পারেন, এত টাকা দিতে হবে, এই জিনিসগুলা। ঠিক আছে, অর্থাৎ টাকা পয়সার বিষয়টাকে তাকে কতটা সহজ করা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যালাউ ক্লায়েন্টস টু রিপ্রেজেন্ট অন দ্য কমিটি। ঠিক আছে, তাহলে ক্লায়েন্টসকে কমিটির সাথে পরিচয় করাই দেওয়া। বিল্ড আন্ডারপিনিং নলেজ ইনটু দ্য কি ম্যাটেরিয়ালস, তারপর ডেভেলপ ম্যাটেরিয়ালস ইন লার্জ প্রিন্ট। মেন কথা হচ্ছে কি, আমরা প্রি ট্রেনিং সাপোর্টের জন্য যা যা তৈরি করব, ঠিক আছে, সেই সবগুলো জিনিসই থাকবে কি ক্লায়েন্টের জন্য। যেমন আমরা ধরেন ক্লায়েন্টকে ট্রেনিং করবো, এটার উদ্দেশ্যে একটা লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করছি। ঠিক আছে, এটাকে প্রিন্ট করে নিয়ে আসছি, বড় করে লেখা একটা ম্যাটেরিয়ালস প্রিন্ট করে নিয়ে আসছি, এটি কিন্তু প্রি ট্রেনিং সাপোর্ট, যারা পড়তে সুবিধা হবে। প্রোভাইড ফ্লেক্সিবিলিটি ট্রেনিং শিডিউলটা এমনভাবে দিতে হবে যেন তার জন্য সুবিধা হয়। ইউজ টু অ্যাডাপটিভ টেকনোলজি, তাকে টেকনোলজির সাথে কি অ্যাডাপ্ট করতে হবে। মডিফাই টাস্ক ক্লায়েন্ট অ্যান্ড এক্সপেক্টেড টু লার্ন, এক্সটেন্ড দ্য টাইম অ্যালাউড দ্য লার্নিং। যদি তার লার্নিংটা সঠিক টাইমের মধ্যে কমপ্লিট হতে না পারে, তাহলে আমরা টাইমটা এক্সটেন্ডও করতে পারি। ইনক্রিজ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু ক্লায়েন্ট। ঠিক আছে, আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও কি ক্লায়েন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও আমরা বাড়ায় দিতে পারি। ঠিক আছে, তাকে স্বাভাবিক, সে যদি ধরেন অনেকের মধ্যে বুঝতেছে না, তাকে আলাদাভাবে কি আমরা বোঝানোর ব্যবস্থা করতে পারি। মানে একটা সহজ কথা হচ্ছে প্রি ট্রেনিং সাপোর্ট, ট্রেনিংয়ের আগে অথবা ট্রেনিং সেশন চলাকালীন সময় বাদ দিয়ে ভর্তি হওয়ার আগে একটা লোক আসছে ইনফরমেশন নেওয়ার জন্য, তাকে আমরা যে সাপোর্টগুলো যেভাবে দিব সেটাকে আমরা কি বলতেছি, প্রি ট্রেনিং সাপোর্ট। আচ্ছা, ইন ট্রেনিং সাপোর্টে কী আছে, বলছে কি ইনকর্পোরেট অ্যাপ্রোপ্রিয়েট ডেলিভারি মেথড। আমরা যখন ট্রেনিং দিব, ট্রেনিংটা এমনভাবে দিব যেন প্রপার ডেলিভারি মেথডের মাধ্যমে ট্রেনিংটা দেওয়া যায়। ইনশিওর ফিজিক্যাল অ্যান্ড কমিউনিকেশন সাপোর্ট, তাকে আমরা ফিজিক্যাল এবং কমিউনিকেশন সাপোর্টও দিব। অ্যালাউ দ্য ক্লায়েন্ট টু লার্ন ফ্রম দ্য ইচ আদার, শুধু আমরা টিচাররাই শিখাবো তা না, ক্লায়েন্টগুলো স্টুডেন্টগুলো যেন একজন আরেকজনের সাথে বসে কি নিজেদের মধ্যে আলোচনা করেও কিছু শিখতে পারে। অ্যালাউ ক্লায়েন্ট টু প্রোভাইড ডাইরেকশন, তার মানে ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের ডিরেকশন দিতে হবে। ঠিক আছে, যে সামনে পরীক্ষা কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, বিল্ড দ্য ডেলিভারি অ্যাক্টিভিটি, কি ডাইভার্সিটি অ্যাক্টিভিটি। ঠিক আছে, বিভিন্ন ডাইভার্সিটি অ্যাক্টিভিটিগুলো তার সাথে বিল্ড করতে হবে। ট্যালেন্টস সাবটাইল ডিসক্রিমিনেশন, কোনোভাবেই যেন কোনো রকম ছেলে মেয়ে পুরুষ নারী পুরুষ কোনোভাবেই যেন ডিসক্রিমিনেশনের শিকার না হয় ট্রেনিংয়ের সময়। ঠিক
ঠিক আছে, বিভিন্ন রকম জিনিস এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট পড়ে নিলে হবে। লাস্টেরটা যে প্রোভাইড স্টিমুলেট ওয়ার্ক প্লেস, ঠিক আছে, এমনভাবে ট্রেনিং দিতে হবে যেন সে ওয়ার্ক প্লেসে সরাসরি কাজ করতে পারে। ওই ওয়ার্ক প্লেসের স্টিমুলেশনটা এখান থেকেই দিতে হবে যে আপনি যদি ভালো করে শিখেন তাহলে এই জায়গায় চাকরি পাবেন। প্রোভাইড রেফারেল অ্যান্ড কি কাউন্সিলিং সাপোর্ট সার্ভিস, হ্যাঁ, তাহলে তাকে কাউন্সিলিংও করতে হবে। তো কখনো যদি শিখতে শিখতে হঠাৎ করে 2-3 বার পড়তেছে, 2-3 বার শিখতেছে কিন্তু তার মনোযোগ নাই, সে শিখতে পারতেছে না, সে হতাশ, এই সময় তাকে আপনাকে কি করতে হবে, কাউন্সিলিংও করা লাগতে পারে। যদি কোনো লার্নারের ডিসঅ্যাবিলিটি থাকে তাকে সাপোর্ট দিতে হবে। যদি কোনো লার্নারের ল্যাঙ্গুয়েজ, লিটারেসি, নিউমারেসি ইত্যাদি সমস্যা থাকে তাকেও সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ইন ট্রেনিংয়ের সময় আমরা তাকে সাপোর্ট দিব। ওকে, আরেকটা জিনিস বলছে টিচার্স রোলস অ্যান্ড রিকোয়ারমেন্ট। আমরা যখন ট্রেনিংটা দিব সেই ট্রেনিংয়ে টিচার্সের কী রোলস বলছে, অ্যাজ এ টিচার্স As a teachers and assessor, TVET sector one's roles কি বলছে, as a teachers and assessor in TVET sector, one's roles in supporting the learner is vital। তার মানে আপনি যদি টিভেট সেক্টরে টিচার এবং অ্যাসেসর হিসাবে কাজ করতে চান, একটা জিনিস আপনার জন্য সব সময় ভাইটাল থাকবে, সেটা হচ্ছে সাপোর্ট দ্য লার্নার। আপনার লার্নারদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে সাপোর্ট দিতে হবে। টু বি অ্যাবল টু সাপোর্ট দ্য লার্নার এ টিচার উইল নিড। আপনি যদি অ্যাজ এ টিচার হিসাবে আপনার লার্নারদেরকে প্রপারলি সাপোর্ট দিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু জিনিস জানা থাকা লাগবে। কি, নো এ লিটল অ্যাবাউট দ্য লার্নার। আপনার লার্নার সম্পর্কে আপনাকে বেশ ভালো ক্লিয়ার কাট একটা আইডিয়া থাকতে হবে। কোন লার্নারের কি রিকোয়ারমেন্ট আছে, কোন লার্নারের লার্নিং নিড কোনটা, কোন লার্নারের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দরকার আছে, ঠিক আছে, কোন লার্নারের কি ধরনের সাপোর্ট লাগবে, এটা আপনাকে অবশ্যই জাস্টিফাইড করতে হবে। হেল্প লার্নার প্ল্যান দেয়ার লার্নিং। লার্নারকে বিভিন্ন প্ল্যানিংয়ের মাধ্যমে লার্নিংয়ে হেল্প করতে হবে। ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়ে। তার যে নির্দিষ্ট কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন তাকে কোন দিকে নিয়ে যাবে, কোন সাইডে গেলে সে চাকরি পাবে, কোন সাইডে চাকরি পাওয়া সহজ, তাকে এই বিষয়গুলো বোঝাতে হবে। টেক দ্য ইনিশিয়েটিভ টু জেনারেট দ্য এনকারেজ কমিউনিকেশন। লার্নারের সাথে কমিউনিকেশনটা খুব ভালো থাকতে হবে। অ্যাডভাইস দ্য লার্নার টু ইউর অ্যাবিলিটি অফ কন্ট্রাক্ট ইনক্লুডিং দ্য লিমিটেড। সবসময় লার্নারকে আপনার যে নিজস্ব পার্সোনাল কন্ট্রাক্ট নাম্বার আছে, সেই কন্ট্রাক্ট নাম্বারে তাকে কন্ট্রাক্ট করার জন্য ইনফ্লুয়েন্স করতে হবে। সাথে সাথে আপনার লিমিটেশনটা বলে দিতে হবে। আমি যদি আপনাকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে আমি আপনাকে বললাম আপনি যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, বাট চেষ্টা করবেন রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে ফোন না করতে। এই যে একটা লিমিটেশন, ঠিক আছে, এই লিমিটেশনটাও বলে দিতে হবে সাথে। কিপ ইন টাচ উইথ লার্নারের টাচে থাকতে হবে। হেল্পস লার্নার মনিটর উইথ দেয়ার ওন লার্নিং। ঠিক আছে, লার্নারকে সবসময় মনিটর করতে হবে, সেজন্য নিজে কিছু শিখে তার ক্লায়েন্টদের কলিগসদের সাথে, তার যে সহপাঠী তাদের সাথে মিশে কিছু শিখতে পারে। লিঙ্ক লার্নিং টু লার্নার্স এক্সপেরিয়েন্স। হ্যাঁ, লার্নারের যদি প্রায়র লার্নিং থাকে সেটার সাথে নতুন লার্নিংয়েরটাকে একটা লিঙ্ক করায় দিতে হবে। গিফট ইফেক্টিভ ফিডব্যাক। একজন টিচারকে অবশ্যই ভালো একটা ফিডব্যাক দেওয়া শিখতে হবে। আর আমরা যখনই কোনো ফিডব্যাক দেবো এটা অবশ্যই স্যান্ডউইচ মেথডেই দিতে হবে। স্যান্ডউইচ মেথডটাই হচ্ছে, স্যান্ডউইচটা তো দেখছেন দুই পাশে রুটি থাকে, মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে মাংস, ডিম টিম এগুলো, তাই না? এটা হচ্ছে স্যান্ডউইচ। তাহলে স্যান্ডউইচ মেথড মানে কি, আপনি তাকে লার্নারকে প্রথমে কি বলবেন, ভালো কথা বলবেন যে আপনি তো খুব ভালো পারেন এটা বলবেন। এরপরে কি গাইডলাইনমূলক কথা বলবেন, নেগেটিভ কথা, যে আপনার এই জায়গায় আরও কি ডেভেলপমেন্টের সুযোগ আছে, আপনার এই জায়গায় আরও ডেভেলপমেন্টের সুযোগ আছে। ঠিক আছে, তারপরে আবার ভালো কথাগুলো বলবেন। তার মানে কিস স্কিল কিস। ঠিক আছে, আপনারা কেউ কিছু বলতে চাচ্ছেন? আমি বাকি রেকর্ডটা শুনে ফেলবো, আমাকে স্যার বের হয়ে যেতে হচ্ছে, রাত্রিটুকু আমি শুনে নেবো স্যার। কোনো প্রবলেম নেই, আমরা তো ভিডিও করতেছি, সমস্যা নেই, আপনাদের দিয়ে দিব আমি। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে গিভ ইফেক্টিভ ফিডব্যাক। তাহলে একটা জিনিস আমার মনে রাখতে হবে, ফিডব্যাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিডব্যাক পরীক্ষাতেও আসবে এবং ফিডব্যাক আপনাকে সবসময় দিতে হবে। আপনি যখন অ্যাসেসমেন্টের ডেমো দিবেন, আপনাকে বলেই দিবে যে একজন স্টুডেন্ট কার্ডস কপিতে কি নট ইয়েট কম্পিটেন্ট হয়েছে, একে ফিডব্যাক দেন। একজন কম্পিটেন্ট হয়েছে, একে ফিডব্যাক দেন।
আপনাকে ফিডব্যাক দিতেই বলবে, ঠিক আছে? ফিডব্যাক মানেই পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। আপনাকে প্রথমে পজিটিভ কথা শোনাইতে হবে, আপনি খুব ভালো করছেন, এরপর আপনার এই জায়গায় আরও ভালো করার উপায় ছিল, ঠিক আছে? আশা করি সামনে আরও বেশি ভালো করবেন, ঠিক আছে? তার মানে আপনার পজিটিভ, নেগেটিভ, পজিটিভ দিয়েই ফিডব্যাক শেষ করতে হবে। আচ্ছা, মোটিভেট লার্নার টু কিপ দেম গোয়িং, ঠিক আছে? তারা যেন সামনের দিকে চলতে পারে, এই জন্য লার্নারকে সবসময় মোটিভেট করার ক্ষমতা থাকতে হবে একজন টিচারের। তারপর ইনকারেজ লার্নার টু লার্ন ফ্রম দ্য ইচ আদার। হ্যাঁ, লার্নারকে সবসময় নিজেদের মধ্যে শেখার আগ্রহটাকে, শেখার ইচ্ছাটাকে ইনকারেজ করতে হবে একজন লার্নারকে। এই হচ্ছে আমাদের টোটাল সিভিএলএম 1-এর পড়া। যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে করতে পারেন এখন, ঠিক আছে? আমরা নেক্সট যে এক্সামটা নিব, আমরা কিন্তু গতদিন কোনো এক্সাম নেই, তাই না? আমরা নেক্সট যে এক্সামটা নিব, এই এক্সামটা কিন্তু আমরা নিব টোটাল সিভিএলএম 1-এর উপর, ঠিক আছে? আগামী রবিবারের আগেই আপনারা এক্সামের আনসারগুলো আমাদেরকে দিয়ে দিবেন। ক্লিয়ার আপনারা? হ্যালো, আপনারা কি আছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, দেখেন আজকে মনে হচ্ছে আমরা একটু বেশি পড়াইছি, বাট পড়াগুলো কিন্তু তুলনামূলকভাবে সহজ, ঠিক আছে? এমনি কারো কোনো প্রবলেম হচ্ছে আমার কথা বুঝতে বা কোনো রকম কোনো প্রবলেম? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটিভাবে সিভিএলএম 1 কমপ্লিট, তাই না? এখন আপনাদের কাজ হচ্ছে পড়া। আমরা হয়তোবা আপনারা আজকে হচ্ছে কি বার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত পড়বেন। শুক্রবারে হয়তো আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা দিব, আপনারা শনিবারে আমাদেরকে অবশ্যই জমা দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ দেই। ওকে, আর কারোর যদি কোনো কিছু বলার থাকে আমি কিন্তু বলতেছি, সুযোগ আছে এখনো। স্যার ওই চেকলিস্ট 4 ওইগুলো যে ফাঁকা লাইন আছে ওইগুলো কিছু লিখতে হবে? না, ওগুলা কিছুই লিখতে হবে না আপনার, আপনি শুধু যেগুলো পড়াচ্ছে ওগুলা পড়বেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে? আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।